হ্যালো সবাই, কেমন আছো? আমি সৌরভ, চলে এসেছি স্টোরি হলিক্সে তোমাদের জন্য নতুন গল্প নিয়ে। কাজ করছি তো। কেমন আছো সবাই? আজ ইতিমধ্যেই গল্প শুরুর সময় হয়ে এসেছে, আমি জানি। তার আগে একটু ছোট্ট করে তোমাদেরকে জানিয়ে দিই যে কি গল্প। হ্যাঁ, তোমরা অবশ্যই টাইটেল বা থাম্বনেইলে সেটা জেনেই গিয়েছো। আজ স্টোরি হলিক্স সিজন 6-এর একদম অন্তিম সিরিজের অন্তিম এপিসোড, লেখিকা মল্লিকা চ্যাটার্জির কাহিনী অবলম্বনে অনুভবের অন্তরালে এর অন্তিম পর্ব। পাল্টাবে না, যাই হোক। তো আজকের গল্প খুব তাড়াতাড়ি শুরু করা যাক। তবে গল্প শুরুর আগে যেরকম আমি প্রত্যেক এপিসোডে বলে যাই যে গল্পের শেষে কিন্তু আমরা একটা ছোট্ট কুইজ সেশন রেখেছি, খুব ছোট্ট। তো তোমরা গল্পটা খুব মনোযোগ দিয়ে শোনো এবং কমেন্ট করে জানাও সেই প্রশ্নের উত্তরগুলো। আর যারা প্রথমবার আমাদের আজকের গল্প শুনছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। হে কোথায় সৌমিলি? গল্পটা করছি আমি সৌমিলি নই, পাগল হয়ে গেছে। যাই হোক, তো গল্পটা শুরু করব তার আগে যে কুইজ সেশনের কথা বললাম, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা স্পটিফাইতেও একটু ফলো টলো করে দাও, ঠিক আছে? ওখানে আমাদের ফলোয়ার টলোয়ার একদম বাড়ছে না। এসব হচ্ছে কেন? হ্যাঁ, রাগ করছি কিন্তু আমি। এতগুলো সিজন কাটিয়ে এসলাম, এও করছে। দুঃখ অলরেডি মনে। যাই হোক, অনেক ভাট বকে ফেললাম, চলো শুরু করা যাক আজকের গল্প। তার আগে হ্যাঁ, সেকেন্ড এপিসোডে কি হয়েছে সেটা একটু করে শুনে ফেলি। আরে ভাই বন্ধ কর না, কি হচ্ছে? সৌমিলিকে তোর ভালো লাগে না, তাই তো? বন্ধুর জন্য এইটুকু স্যাক্রিফাইস তো করাই যায়, তাই না? কি বলিস শুভ? তাই ভাবলাম তোকে একবার পৌঁছে দিই বাইকে। ওই জন্যই তোকে দাঁড়াতে বললাম আর কি। না মানে আসলে বাইকে আমার একটু প্রবলেম হয়। প্রবলেম বলতে মাথা ঘোরে, ভীষণ ভয় করে। কি রে, এই যে লং ড্রাইভে যাচ্ছিলি তুই, কি ব্যাপার, কি হলো? স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, জানোই তো। ওটা কি ছাড়া যায় না? আজ থেকে আমি স্মোকিং ছেড়ে দিলাম। এগুলো নিশ্চয়ই চিন্তা করছে। তখন একবার ফোন করে নিলেই ভালো হতো বোধহয়। এখন তো আর কোনো গাড়িও পাবি না। আচ্ছা চল, আমার সঙ্গে চল, আমি পৌঁছে দিচ্ছি। তুমি যে আমাকে ড্রপ করে দিলে সেটা প্লিজ কাউকে জানিও না। সোদা এখনো বোধহয় বাইরেই আছে। অন্য কাউকে চিন্তা ফেলতে খুব ভালো লাগে নাকি? কটা বাজে খেয়াল আছে? একটা ফোন করা যায় না? ফেলে কিভাবে? আরে চুপ কর তো, তুই এত রাতে কোথা থেকে? এই তো সামনেই। শুভ আজই বলবে ঠিক করেছে তো? জানি না রে, কি বা বলবো। অনুরূপতার জীবনে হয়তো আমার কোনো এক্সিস্টেন্সই নেই। তবে আশা ছাড়িস না, কে বলতে পারে, হয়তো ওই কেউটা অনুরূপী হলো। তবে জোর করে কাউকে দিয়ে নিজেকে ভালোবাসাতে চাওয়াটা, এটা কিন্তু অন্যায়। আমি আমার সবটুকু তোর কাছে আত্মসমর্পণ করে ফেলেছি রে। আমার বাকি জীবনটাও তোর কাছে সমর্পণ করার, তোর সঙ্গে কাটানোর সুযোগ দিবি আমায়? শুভ তোকে যেটা বলেছে সেটা কিন্তু একটু ভেবে দেখতে পারিস। তুমি তুমি কি এগুলো ইচ্ছে করে করছো অনুরূপদা? নাকি সত্যি কিছু বোঝো না তুমি? আমাকে আমাকে এত কষ্ট দিয়ে তোমার কি ঘুমানোতে হচ্ছে তোমার? মন তোমাকে চাই চুপিসারে। স্টোরি হলিক্স, ভালো থাকুন, ভালোবাসায় থাকুন। একটু স্পর্শ দিয়ে যাও না, বৃষ্টি নামুক চলে যাও না, চলে গেলে মতো সময় ফিরে পাবে না। একটু স্পর্শ দিয়ে যাও না, অভিমান জমুক চলে যাও না, ভালোবাসায় থেকে যাও না।
সকাল থেকে ফেরার তারা সবার মধ্যেই। বাস দাঁড়িয়ে আছে, আর কিছুক্ষণ পরেই ছাড়বে। সবাই মোটামুটি নিচে নেমে এসেছে। হোটেলের সব বিল চুকিয়ে শুভ এবার তাড়া লাগায়, কিন্তু ওর দু চোখ যাকে খুঁজছে সে কিন্তু এখনো নিচে নেমে আসেনি। শুভ মেহুলকে ডেকে জিজ্ঞেস করে, এই তোরা সবাই চলে এসেছিস তো? হ্যাঁ, সবাই চলেই এসেছি, শুধু সৌমিলি একটু পরে আসবে বলল। আমি ওকে ফোন করে নিচ্ছি, দাঁড়াও। সৌমিলি তখনও নিজের রুমে বসেছিল। নিচে নামতে কেমন যেন ইতস্তত বোধ হচ্ছে ওর। শুভদার সঙ্গে দেখা হওয়ার ভয়, না ঠিক ভয় নয়, বরং জড়তা। ওর সঙ্গে দেখা হলেই শুভদা চট করে উত্তর জিজ্ঞেস করবে, কিন্তু কি বলবে ও? যদি ভুল বোঝে? একেই তো এত সমস্যা, তার উপরে রাতে ছাদে গিয়ে রাগের মাথায় ও অনুরূপদাকেও যা নয় তাই বলে গেল। এইসবই ভাবছে। এমন সময় রুমে আসে অনুরূপ। চেক আউটের আগে একবার সব রুমগুলো ও দেখে নিচ্ছিল। সৌমিলিকে বসে থাকতে দেখে বলে, সৌমিলি, এ কি তুই এখানে? এখনো হয়নি তোর? হ্যাঁ, হয়ে গেছে। কথাটা বলে সৌমিলি তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে আসে। সিঁড়ির দিকে এগোতে যাবে, হঠাৎ অনুরূপ পেছন থেকে ডেকে বলে, সৌমিলি, তুই কি আমার উপর রেগে আছিস? অনুরূপের ডাকে সৌমিলি থমকে দাঁড়িয়ে পড়েছিল। কিছুক্ষণ কিছু একটা ভেবে তারপর বলে, রাগ বা অভিমান আমার কাছে অনেক একান্তের জিনিস অনুরূপদা। সেটা তো আর সবার উপর করে থাকা যায় না, বলো? আর আমি রাগ করলেও বা তোমার কি তাতে কিছু এসে যায় অনুরূপদা? তারপর অনুরূপের উত্তরের প্রত্যাশা না করেই নিচে নেমে যায় সৌমিলি। আরে তোকেই তো ফোন করতে যাচ্ছিলাম। শুভ সামনে দাঁড়িয়ে থাকলেও কোনো কথা বলে না সে। সোজা গিয়ে বাসে নিজের সিটে বসে কানে হেডফোন নিয়ে চোখ বন্ধ করে। খানিকক্ষণ পর অনুরূপ বেরিয়ে আসে হোটেল থেকে। বাস ছাড়ল। সারাটা রাস্তা জুড়ে এতগুলো চোখ কি করছিল কে জানে। অনুরূপের চোখ ছিল গিটারের স্ট্রিংয়ে। সৌমিলি পুরো সময় চোখ বন্ধ করে রেখেছে, নয়তোবা জানালার বাইরে তাকিয়ে থেকেছে। আর শুভর চোখ ছিল সৌমিলির দিকে। কলকাতায় ফিরে ওরা যে যার মতো বাড়ির পথ ধরে। এক্সামের পর কলেজ কিছুদিন বন্ধ থাকবে। সৌমিলি আর ওর বন্ধুরা ঠিক করেছিল ট্রিপ থেকে ফেরার পর ওরা নিজেদের বাড়ি ফিরে যাবে। সৌমিলি কিন্তু আর একটা দিনও অপেক্ষা করে না। ও মেসে ফিরেই সেই দিনই বাড়ি চলে যায়, আর গিয়ে ফোন সুইচ অফ করে দেয়। এবার শুভ পড়ল মহা সংকটে। সৌমিলি বাড়ি গিয়েছে, এখন প্রায় 2 সপ্তাহ ওর সঙ্গে দেখা হবে না। যে সৌমিলিকে দিনে 5 বার ফোন করতেও 2 বার ভাবতো না, সেই সৌমিলির সামনে কনফেস করার পর থেকে ওকে ফোন করতে কেমন অস্বস্তি বোধ হচ্ছে ওর। অনেকটা ভেবে এই দিন দুপুরবেলা ও সৌমিলিকে ফোন করে। কখনো সুইচ অফ তো কখনো ফোন নট রিচেবল। 1 বার 2 বার 3 বার এইরকম যতবারই ফোন করছে একই রকম উত্তর। পরদিনও তাই। শুভর এবার সত্যি চিন্তা হতে শুরু করে। ও অনলাইনেও নেই। সৌমিলি ঠিক আছে তো, কিন্তু কারো কাছে যে খবর নেবে তারও উপায় ওর কাছে নেই। এদিকে কলেজ খোলার দিন যত এগিয়ে আসতে শুরু করেছে, সৌমিলি দেখলো সামনে বিপদ। এবার তো আর পালানোর জায়গা নেই। আর শুভদাকে উত্তর না দেওয়াটাও তো অন্যায়। মিথ্যা আশা বাড়িয়ে কোনো লাভ নেই তো। কিন্তু বলবে কিভাবে ও? কি বা কারণ দেখাবে? আর তারপর শুভদা হয়তো আর কোনোদিন ওর সঙ্গে কথাই বলবে না। বাকি সিনিয়ররাও তো ওর ওপর ভীষণ রেগে যাবে। শুভদীপ গাঙ্গুলিকে রিজেক্ট করার কি মারাত্মক ফল ওকে ভোগ করতে হবে কে জানে। কলেজ খোলার একদিন আগে সৌমিলি এলো কলকাতায়। মেসেই রইল, কোথাও বেরোলো না। পরদিন কলেজ গেল ভয়ে ভয়ে। কিন্তু যেখানে বাঘের ভয় সেখানেই তো সন্ধ্যা হয়। কলেজে ঢোকার মুখে দেখা হলো অভিদার সঙ্গে। কি রে, ভালো আছিস তো? হ্যাঁ, ভালোই আছি। আর তুমি?
তোর তো এখন ভালো থাকারই সময়। বলে কিরকম ভাবে একটা হেসে তাকিয়ে চলে গেল অভিদা। সৌমিলি চুপচাপ ক্লাসে গিয়ে বসলো। চালু হয়েছে সবার গল্প। মাঝে এতদিন দেখা হয়নি কারোর সঙ্গেই। ওইদিকে শুভর কাছে ঠিক খবর পৌঁছে গেছে, সৌমিলি এসেছে। ক্লাস শেষে সৌমিলিদের ডাক হয়েছে সামনের ফ্রেশার্স মিটিংয়ের জন্য। সৌমিলির যদিও বিন্দুমাত্র ইচ্ছে ছিল না যাওয়ার, গেলেই শুভদার সঙ্গে দেখা হয়ে যাবে, কিন্তু ও নিজেই ক্লাস সিআর, যেতে তো হবেই। তাছাড়া ও আজ না হয় কাল মুখোমুখি তো হতেই হবে। অগত্যা সৌমিলি হলে গেল, তবে সবার পরে। গিয়ে দেখে সবাই চলে এসেছে, ইভেন অনুরূপটাও। আচ্ছা শোন, কি বললাম তোরা সব বুঝতে পারলি তো? শুভ কিছু একটা বলছিল, কিন্তু সৌমিলি রুমে আসতেই ওর কথা থেমে গেল। কতদিন পর দেখলো সৌমিলিকে। এতদিনের অদেখায় তৈরি হওয়া অপূর্ণতাটা যেন এখন পূর্ণ হলো। তবু আগের মতো সহজভাবে উদ্দেশ্য করে কোনো কথাই যেন বলতে পারল না আর। শুভর থেমে যাওয়া লক্ষ্য করে অঙ্কিত এবার বলল, এই তো ম্যাডাম এসেছে, আয় আয় আয়, তোর জন্য কতক্ষণ ওয়েট করেছিলাম আমরা। আয়। ক্যান্টিনে ছিলাম আসলে। ঠিক আছে, নে বস। হ্যাঁ শুভ, কি বলছিলি যেন? শুভদা আবার শুরু করে। এরপর 1 ঘন্টা ধরে চলল বিভিন্ন রকমের আলোচনা। সৌমিলি চুপচাপ শুনছিল। শেষে, সৌমিলি, তোদের সবাইকে জানিয়ে দিস টাইমটা, সবাই ঠিক সময় যেন চলে আসে। আচ্ছা, কিন্তু আমি বোধহয় সেদিন আসতে পারবো না। কেন? সেদিন আসলে আমার একটা পরীক্ষার ডেট আছে। তা এতক্ষণ সেটা বলিসনি কেন? না, আসলে ফ্রেশার্সের ডেটটা তো আগে থেকেই ফিক্সড ছিল। আমার একার অসুবিধার জন্য। আর তো কি হয়েছে, তুই আসবি না সেটা কি হয়? তাছাড়া এক্সাম তো সকালে, আর আমাদের প্রোগ্রাম তো বিকেলে। হ্যাঁ, আমি চেষ্টা করব আসার, কিন্তু ফিরবো কখন সেটা তো এখন বলতে পারছি না। আচ্ছা বেশ। আরও বেশ কিছুক্ষণ চলল এই কথোপকথন। মিটিং শেষ হতেই সৌমিলি বেরিয়ে গেল হল থেকে, আর তার পেছনে পেছনে আরও একজন। কলেজ থেকে বেরিয়ে যাবে এমন সময় পেছন থেকে ডাক শুনতে পেল, এই সৌমিলি। গলাটা শুনে সৌমিলির গলা এবার যেন একেবারে শুকিয়ে গেল। পেছনে ঘুরতেই, এই তুই কি আমাকে এড়িয়ে যাচ্ছিস? মা, এড়িয়ে কেন যাব? তাহলে একবার এসে দেখা করলি না কেন? বাড়ি গিয়েও কোনো খবর নেই, ফোনটাও সুইচ অফ। কোনো যে খবর পাবো তারও তো কোনো উপায় নেই। আমার কতটা টেনশন হচ্ছিল জানিস? টেনশন করার কি আছে, বাড়িতেই ছিলাম। কোনো অসুবিধা হলে তো বাড়ির লোকেরা তো আছেই। ফিরলি কবে? কাল। ফ্রেশার্সের দিন কেন আসবি না? সেটা তো ওখানেই বললাম। ওটাই কারণ? না মানে সেটা আমাকে আগে বলিসনি কেন? আমি ফ্রেশার্সের ডেটটা চেঞ্জ করে দিতাম। আমার জন্য প্রোগ্রাম পিছবে কেন? জুনিয়রদের ফ্রেশার্স, সেখানে আমি এলাম না এলাম তাতে কি বা এসে যায়? আমার এসে যায়, তুই বুঝিস না? সৌমিলি এবার চুপ হয়ে যায়। এর কোনো উত্তর নেই ওর কাছে। যতই দেরি হোক আসবি তুই, আমি বলে দিলাম। শুভদা, তুমি কি আমাকে অর্ডার দিচ্ছ? না, অর্ডার না। আচ্ছা বেশ সৌমিলি, সেদিন প্লিজ আসিস, আমার জন্য আসিস। বেশ, দেখব আমি। সৌমিলি বেরিয়ে যায় কলেজ থেকে। কলেজে ফ্রেশার্সের প্রোগ্রামের দিন সৌমিলির সত্যিই অবশ্য একটা পরীক্ষা ছিল। ও মেসে ফিরেও আসে 3টে নাগাদ। তারপর ফ্রেশ হয়ে সোজা কলেজের পথ ধরে। না গেলেও হতো হয়তো, কিন্তু কে জানে। যেখানে জুনিয়র ইন্ট্রোডাকশন চলছিল সেটা উপরে। সৌমিলি ক্লাসে পা রাখতে রাখতে শুনতে পেল একটা জুনিয়রের ইন্ট্রোডাকশন শুরু হয়েছে। একটা মেয়ে, একটু ভয়ার্ত চোখ মুখ। সৌমিলি যেন নিজেকে দেখতে পেল। ঠিক 1 বছর আগে ও নিজেও এই দিনটা পেরিয়ে এসেছে। আর আজ সময় সত্যিই বিচিত্র।
সৌমিলিকে আসতে দেখে মেহুল বলল, ওই তো মিলি চলে এসেছে। এতক্ষণ গম্ভীর শুভর মুখে এবার যেন হালকা হাসি দেখা গেল। সৌমিলি এসেছে, ওর কথা রেখেছে। হঠাৎ অভি সৌমিলিকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিল। জুনিয়র্স, এটা তোমাদের আরেকটা দিদি, সৌমিলি, সেকেন্ড ইয়ার। এই দিদিও কিন্তু টপার। সৌমিলি এতে অবশ্য একটু লজ্জাই পেল। তারপর আর কি, প্রাকৃতিক নিয়ম মেনে 2 ঘন্টা ধরে চলল দুর্বলের ওপর সবলের অত্যাচার। সরি, ইন্ট্রো। শেষে এলো সেই উদ্ভট পালা, মানে কোনো সিনিয়রকে পছন্দ হলো কিনা। শুরুতেই সৌমিলির দেখা মেয়েটিকে জিজ্ঞেস করতে সে বলল, শুভদা। ওরে বাবা, এর তো প্রথমেই একেবারে ওপর মহলে হাত। হ্যাঁ, ভালো ভালো, নে এবার ওকে গোলাপটা দে দেখি। মানে নিয়ম হলো যাকে যার পছন্দ হবে তাকে একটা করে গোলাপ দিতে হবে। চাইলে সঙ্গে কিছু বলতেও পারে। শুভ অবশ্য এতে আপত্তি তুলল। না, দরকার নেই। আরে কেন ভাই? না, সরি বোন, কিন্তু আমি যার কাছ থেকে গোলাপ নেওয়ার আমি আগের বছর নিয়ে নিয়েছি, আর কারো কাছ থেকে নিতে পারবো না। থ্যাংক ইউ। ও, আগের বছর সৌমিলি প্রিয় সিনিয়র হিসেবে শুভদাকে গোলাপটা দিয়েছিল, কিন্তু শেষমেশ ঘুরে সেটা যে এই হয়ে যাবে তখন তো আর জানা ছিল না। সরি বন্টি, কিন্তু দাদা এখন অলরেডি প্রেমে পাগল। বেটার লাক নেক্সট টাইম। হ্যাঁ, চল 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 নেক্সট। পরবর্তী জনের পছন্দ অনুরূপ, কিন্তু এত বাজে এই অনুরূপ দাটা ঠিক গোলাপটা নিয়ে নিল তার কাছ থেকে। কই, লাস্ট টাইম তো এতক্ষণ পর্যন্ত ওয়েট করার প্রয়োজনও বোধ করেনি। সৌমিলির ভীষণ রাগ হচ্ছিল। আরো কয়েকজন পর এবার এলো ছেলেদের পালা। সব মেয়েরাই গোলাপ পেল, কেউ একটা, কেউ দুটো। শেষে একটা ছেলে, ওই ওভার কনফিডেন্ট মার্কা একটু থাকে না প্রতিটা ব্যাচে একটা করে, সৌমিলির সামনে নীল ডাউন করে যখন গোলাপ দিল তখন শুভ, এই হিরো, তোকে কেউ বলেছে এসব করতে? শুভ, ছেড়ে দে এসব। আরে ছেড়ে দেবো মানে তোরা দেখলি তো। আরে এদের প্রথম থেকে না বললে মাথায় চড়ে বসবে শুভ। প্রথমত ও তোর সিনিয়র, তোকে গোলাপ দিতে বলা হয়েছে, প্রপোজ করতে না। তোর তো খুব সাহস। না দাদা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ও হয়তো বুঝতে পারেনি। এটা এত সিন ক্রিয়েট করার কি হয়েছে? সিনক্রেট? এইটুকু মিনিমাম সেন্স নেই ওর। কি এমন করে ফেলেছে ও? ছাড়ো এসব শুভদা। ওকে ঠিক আছে, শোন, দেখ, যেটা তুই করেছিস সেটা রীতিমতো ভুল। এইবার বলে দিলাম, পরের বার থেকে কোনো বাড়াবাড়ি যেন না হয়, মনে থাকে যেন। ছেলেটা ঘাড় নাড়ল। সৌমিলির কিন্তু বিষয়টা খুব খারাপই লাগলো। ওর আর ওখানে থাকতে ইচ্ছা করছিল না, তাই বেরিয়ে গেল। শুভ অবশ্য সেটা লক্ষ্য করেনি। সৌমিলি কলেজের মাঠে গিয়ে বসে রয়েছে। খুব রাগ হচ্ছিল মনে মনে শুভদার উপরে, আর সঙ্গে অনুরূপদার উপরেও। কেন তা জানে না, মন খারাপ করে চুপচাপ বসে আছে। এমন সময় দেখলো কলেজের অন্য প্রান্তে বসে রয়েছে 2টি ছেলে মেয়ে। এরা সৌমিলির কেউই চেনা নয়। সন্ধেবেলা বলে জায়গাটা অনেকটাই ফাঁকা, তাই ওদের কথাবার্তা বেশ শোনাই যাচ্ছিল। দেখ, আমার পক্ষে এই সম্পর্কটা চালানো আর সম্ভব নয়। কেন কেন এরকম করছিস বল? আমি এতে এতে আমার কি ভুল তুই বল। আচ্ছা ঠিক আছে, বেশ বেশ, আমি সবটা শুধরে নেব। ভুল তোর না, তোর সবই ভালো। আসলে প্রবলেমটা হচ্ছে আমার। আমি একটা গোলক ধাঁধার মধ্যে ফেসে গেছি। আমার দম বন্ধ হয়ে আসছে। মানে আমাদের আমাদের দুজনের সম্মতিতে তো এই সম্পর্কটা তৈরি হয়েছিল, তবে আসলে কি বলতো, আমরা আসলে ভালো লাগার ভালোবাসার মধ্যে পার্থক্যই করে উঠতে পারি না। আমাদের জীবনে অনেককে ভালো লাগে, কিন্তু ভালোবাসা অনেকটা দুষ্কর, খুব সহজে হয় না। ভালো লেগে সম্পর্কে এলে কিছুদিন পর ওই ভালো লাগাটা না ভ্যানিশ হয়ে যায়, আর তখন আর কিছু পড়ে থাকে না, আর আর সেখানেই সমস্যা শুরু। সেই অবস্থায় সম্পর্ক থেকে সরে আসাটাই ভালো রে। হয়তো কিছুদিন মন খারাপ থাকবে, কিন্তু দেখিস সেটাও 2 দিন পর কেটে যাবে। সত্যি বলতে মিথ্যা সম্পর্ক বয়ে বেড়ানো ভীষণ চাপের। না চাইতো হয়তো একে অন্যকে কষ্ট দিয়ে দেবো।
সৌমিলি বেশ মন দিয়ে শুনছিল কথাগুলো। কি ভাবছিল সেটা বোধহয় এখানে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ঠিক এমন সময় ওর ফোনটা রিং হলো। মেহুল। কই রে, কোথায় গেলি? এখানে সবাই তোকে খুঁজছে। হ্যাঁ যাই। সৌমিলি চলে গেল, তবে ওই মেয়েটার কথা ভাবতে ভাবতে। এখন ওদের খাওয়া দাওয়ার পালা। ফার্স্ট ইয়ারের সবার চলছে, এরপরে সিনিয়র। শুভ ওইদিকেই ব্যস্ত। অনুরূপ সেখানে নেই, কোথাও নিজের মধ্যেই হয়তো ব্যস্ত হবে সে। সবার খাওয়া দাওয়া হলে সৌমিলি মেহুল আর অনুকে নিয়ে বেরোতে যাবে, এমন সময় শুভ হঠাৎ এসে বলে, কিরে, খেয়েছিস তোরা? হ্যাঁ শুভদা, তাই বেরিয়ে যাচ্ছি, বেশি রাত করব না। হ্যাঁ মানে তোরা এগোতেই পারিস, বলিস তো রুদ্র আর শতদ্রুকে বলি তোদের পৌঁছে দিয়ে আসতে। কিন্তু সৌমিলি একটু পরে যাবে। কেন? আমি বলেছি বলে। মানে? আচ্ছা আচ্ছা বেশ, কিন্তু আমাদের বন্ধুটিকে তোমার দায়িত্বে দিয়ে গেলাম শুভদা, ঠিকঠাকভাবে সময় মতো পৌঁছে যায় যেন। আমার দায়িত্ব রইল, একদম চিন্তা করিস না। ওকে, গুড নাইট শুভদা, আমরা বেরোলাম। অল দ্য বেস্ট। আসলে কলেজের মধ্যে মোটামুটি সবাই জেনেই গিয়েছে শুভদা সৌমিলিকে পছন্দ করে, তবে সৌমিলির দিকটা এখনো রহস্যময়। কিন্তু সেটাও যে সম্মতিজনকই হবে এটা সবার দৃঢ় বিশ্বাস। তার উপরে লাস্ট টাইম অনুরূপকে নিয়ে কেসটায় সৌমিলির রিয়াকশান এবারের থেকে কমপ্লিটলি আলাদা, তাই এদিকেরটা যে পজিটিভ রিয়াকশান সেটা নিয়ে কারোর মনেই সন্দেহ নেই। যাই হোক, সৌমিলিকে বসতে বলে শুভ আবার কোথায় যেন চলে গেল, না জানি এবার আবার কি বলবে। সৌমিলি বেশ খানিকক্ষণ ওখানে সেভাবেই বসে থাকে। বেশ খানিকক্ষণ বাদে অনুরূপ ওই রুমের পাশ দিয়ে বাইরে যেতে গিয়ে সৌমিলিকে একা বসে থাকতে দেখে। আরে সৌমিলি, কিরে তুই এখনো যাসনি? তোর বাকি ব্যাচমেটরা তো সেই কখন চলে গেছে। হ্যাঁ মানে এই একটু। একটু কি, আবার নিশ্চয়ই কিছু কাণ্ড ঘটিয়েছিস। তুইও না মানে পাল্টাবি না, রাত হয়েছে। কই চল ওঠ, আমি তোকে পৌঁছে দিচ্ছি। না মানে অনুরূপ ও আমার সঙ্গে যাবে, সেজন্যই বসতে বলেছি ওকে একটু। ও শুভ, আরে আমি ভাবছিলাম তুইও বেরিয়ে গেছিস বোধহয়। আরে না রে, আরে প্রোগ্রামের পর কাজ বেশি থাকে জানিসই তো। আচ্ছা ঠিক আছে তাহলে, তোর সঙ্গে যখন যাবে তুই বরং আমার বাইকটা নিয়ে যা, আমি অভির সঙ্গে চলে যাচ্ছি। আরে না না, ওর আর দরকার হবে না, হেঁটেই যাবো। আরে না না, তা কেন, ভালোই রাত হয়েছে, বাইকটা নিয়ে যা। আরে আসলে সৌমিলি বাইকে ঠিক খুব একটা কমফোর্টেবল নয়, বিশেষ করে নতুন কারোর সঙ্গে তো বাইকেও রীতিমতো ভয়ই পায় বলতে গেলে, তাই আর কি। তাই নাকি? ভয় পায়? এরকম ব্যাপার? কথাটা বলতে বলতে এবার অনুরূপ সৌমিলির দিকে তাকায়। সৌমিলি একটু ঘাবড়েই যায় তাতে। শুভদা, এই কথাটা কেন বলতে গেলে তুমি? অনুরূপদা কি ভাবছে কে জানে। আচ্ছা বেশ, বুঝলাম। সাবধানে বাড়ি ফিরিস তোরা। গুড নাইট, টাটা। কিছু একটা ভেবে কথাটা বলে বাইরে বেরিয়ে আসে অনুরূপ, তবে মনে কিসের যেন একটা চিন্তা। কিন্তু কেন, আর কি নিয়েই বা? এতদিনে ও যা ভেবেছে সেটা যদি সত্যি হয়, ও যে কিছুই জানতো না বুঝতো না এমন তো নয়। সেদিন বৃষ্টির রাতের পর শান্তিনিকেতনে ওদের কথোপকথনে বিষয়টা তো আরো পরিষ্কার হয়ে উঠেছে ওর কাছে। তাহলে তারপর থেকে ওর মনে এরকম কুয়াশা কেন? সরি মানে এতক্ষণ ওয়েট করানোর জন্য। চল এবার যাওয়া যাক। অনুরূপ বেরিয়ে যেতেই সৌমিলিকে কথাটা বলল শুভ। সৌমিলিও মাথা নেড়ে সায় দেয়। নির্জন রাস্তা, হালকা হাওয়ায় ভেসে আসছে শন শন শব্দ, আর তারই মাঝে হেঁটে যাচ্ছে দুটি ছেলে মেয়ে। এক্সাম কেমন হলো? ভালো। তখন চলে গেলি কেন? ভালো লাগছিল না তাই। কেন? এমনি। এমনি নাকি অন্য কিছুর জন্য? আচ্ছা বেশ, শোনো তাহলে। কিছু কিছু মানুষ থাকে যাদের থেকে আমরা কিছু কিছু জিনিস একদমই আশা করি না,
কিন্তু সেটাই যখন হয় তখন ভীষণ খারাপ লাগে। আরে তুই বোঝ, রেগে যাওয়াটা কি স্বাভাবিক নয়? দেখলি তো কিভাবে তোকে। তো ও একটা জুনিয়র, আর তাছাড়া ও এমন কিছুই করেনি। হতে পারে, কিন্তু অন্য কেউ তোর দিকে অন্যভাবে দেখবে সেটা সেটা আমি মেনে নিতে পারবো না। তোকে তো আমি বলেছি সবটা। সৌমিলি আর কোনো কথা বলে না, গটগট করে এগিয়ে চলে। শুভ পাশে এসে চলতে চলতে বলে, আচ্ছা বাবা, সরি, আই এম সরি। আচ্ছা, এরপর কি তুই এটা নিয়েও আমার সঙ্গে ঝগড়া করবি? আচ্ছা, কাল আমি গিয়ে ওকে সরি বলে দেবো। এবার খুশি তো? তুমি কেন সরি বলবে? তুমি কি আর কিছু ভুল বলেছো? তাহলে তুই রাগ করছিস কেন? রাগ কোথায়? তুমি জিজ্ঞেস করলে বলেই বললাম। আচ্ছা বেশ, সেসব ছাড়। কি বলবো বলে এসেছি আর কি সব কথা হচ্ছে। এনিওয়েজ, আমি তোকে একটা প্রশ্ন করেছিলাম সৌমিলি সেদিন, তার উত্তরটা কবে পাবো? এবার সৌমিলির মুখ শুকিয়ে যায়, কিছু বলতে পারে না। এতদিন ও যেটার থেকে পালাচ্ছিল, শুভদা সেই পরিস্থিতিটাই কেন সামনে এনে দিল? কি বলবে এবারও? ঘাড় নিচু করে সৌমিলি চুপচাপ দাঁড়িয়ে রইল। সৌমিলি, কেন এরকম করছিস বলতো? এরকম দ্বিধায় কেন রাখছিস আমাকে? দেখ, আমার দিকে দেখ, মুখটা তোল। সৌমিলি, আমি আর একটা বছর এখানে, তারপরে এই কলেজে কি হয়তো এই শহরেও আমি থাকবো না, কিন্তু আমি চাই আমার বাকি জীবনের অংশে তোকে রাখতে। না শুভদা, আমি পারবো না তোমার তোমার সঙ্গে। আমি পারবো না শুভদা। কিরে, কিছু তো বল, এরম ভাবে চুপ থাকিস না। আমি বুঝতে পারছি তোকে আমার তোকে এরকম ভাবে প্রেশারাইজ করাটা ঠিক নয়, আমি জানি, কিন্তু তোকে ঠিক কি কোন জিনিসটা আটকাচ্ছে সেটুকু তো অন্তত বল। দেখ সৌমিলি, আমি তোকে ভীষণ ভালোবেসে ফেলেছি রে, এবং সেটা ঠিক কতটা আমি তোকে বলে বোঝাতে পারবো না। আমি তোকে আরে আরে কাঁদছিস কেন? আমি কি কিছু খারাপ বলে ফেললাম? সরি শুভদা, আই এম এক্সট্রিমলি সরি। আমার জন্য তোমাকে অনেক কিছু সাফার করতে হচ্ছে। আরে তোর পাগলি, কে বললো তোকে এসব? তুই তো আমার ভালো থাকার কারণ রে। আগে আমি নিজেকে নিয়ে বেশি ভাবতাম না, জানিস, শুধুমাত্র কলেজ, স্টাডি, ফ্রেন্ডস এসব নিয়েই থাকতাম। আমার বিশেষ কিছু চাওয়ারও ছিল না, কিন্তু এখন আছে তুই। সারাদিন অপেক্ষা করি কখন তোর সঙ্গে দেখা হবে, কোনো অছিলায় তোর সঙ্গে আমি কথা বলতে পারবো। এই যে তোর সঙ্গে এতক্ষণ সময় কাটাতে পারছি, এটাই তো আমার কাছে পরম প্রাপ্তি। সৌমিলি আবারও মাথা নিচু করে। ক্ষীণ একটা কান্নার শব্দ পাওয়া গেল যেন। শুভ রুমাল বের করে বলল, চোখ মুখের কি অবস্থা করেছিস দেখেছিস? মেহুলরা আমার দায়িত্বে তোকে রেখে গেছে সৌমিলি। এবার তোকে দেখলে কি বলবে? যে আমি হয়তো তোকে বকেছি। সৌমিলি শুভদার রুমালটা না নিয়ে নিজের রুমালটাই ইউজ করলো। ওরা সৌমিলিদের মেসের কাছে চলে এসেছে, রাতও অনেকটাই হয়ে এসেছে। হয়তো ওপর থেকে ওদেরকে দেখতে পেয়েই মেহুলরা নিচে নেমে এসেছিল। এই যে তোর বান্ধবীকে দায়িত্ব সহকারে ফিরিয়ে দিলাম, এবং এবার আমি খুব দামি একটা জিনিস তোদের জিম্মায় রেখে গেলাম। আমার খুব একটা দামি জিনিস, সাবধানে রাখিস। তুমি চিন্তা করো না শুভদা, সাবধানে যাও। গুড নাইট। গুড নাইট। গুড নাইট সৌমিলি। গুড নাইট শুভদা। সৌমিলি নিজের রুমে উঠে আসতেই নিজেকে আর সামলাতে পারল না, কান্নায় ভেঙে পড়ল। কাঁদছিস কেন বল না? শুভদা কিছু বলেছে? কি হয়েছে বলবি?
না, শুভদাকে কল করবো এত রাতে আবার। সৌমিলি কোনো কথাই বলতে পারল না। কোনোভাবে ইশারায় ওদেরকে মানা করল। ওর কান্নাটা একটু ধরে এলে মেহুল এবার গম্ভীর স্বরে বলে, কি ব্যাপার বলতো মিলি? শুভদা যে তোকে পছন্দ করে সেটা আমরা কম বেশি আগেই আন্দাজ করেছিলাম। তারপর আবার শুভদা তোকে শান্তিনিকেতনে প্রপোজও করেছে, এইটুকু আমরা সবাই শুনেছি কানাঘুষোয়। বাকি তোর দিকে কিছুই জানি না, তুইও আমাদের কিছুই জানাসনি। কিন্তু এখন সমস্যাটা কি নিয়ে? তুই শুভদাকে পছন্দ করিস তো মিলি? কি বলি বলতো, পছন্দ অপছন্দ, যাকে আমি বরাবর রেসপেক্ট করে এসেছি, যার সম্বন্ধে আমি কখনোই এরকম ধারণা রাখিনি, হঠাৎ যদি সে এসে, আমি সত্যি বুঝতে পারছি না কি করব। মিলি, তুই কিন্তু একটু ভেবে দেখ, শুভদা সিনিয়র হেড, কলেজ ইউনিয়নের সেক্রেটারি, সে নিজে এসে তোকে প্রপোজ করেছে, ভাবতে পারছিস? কি বলছিস সোনু? আমি কি তার পজিশন, স্ট্যাটাস এসব দেখে ভালোবাসবো? ভালোবাসাটা কি এইভাবে হয়? তুই ঠিকই বলেছিস মিলি, ভালোবাসাতে কোনো কন্ডিশন থাকে না। আর শুভদা কিন্তু তোকে ঠিক এমনই ভালোবাসে, তাতে কিন্তু কোনো ভেজাল নেই। একদম তাই। আর কেউ ভালোবাসলে তাকে কষ্ট দেওয়ার মতো বড় পাপও আর নেই। জানি, আমি সব জানি, কিন্তু তোরাই বল না, নিজের ইচ্ছে ভালোবাসার বিরুদ্ধে গিয়ে অন্যের সঙ্গে মিথ্যে ভালোবাসার অভিনয় করাটা কি পাপ হবে না? তার মানে তুই শুভদাকে রিজেক্ট করবি, তাই তো? কিন্তু তারপর শুভদা হয়তো কিছু বলবে না, কিন্তু ওর ক্লাসমেট আর বাকিরা? সৌমিলি সবটাই জানে। শুভদাকে ব্যাচমেট থেকে শুরু করে অন্য স্টুডেন্টস, প্রফেসর সবাই ভীষণ পছন্দ করে, ভালোবাসে। যদি কলেজে ওরা সে বিষয়টা নিয়ে জানতে পারে, হয়তো অনেকেরই চক্ষু শুল হয়ে উঠবে সৌমিলি। কেউ দরকারে হেল্প করবে না ওকে, ইভেন হ্যারাসমেন্টের শিকার হতে হবে। সবই জানে, কিন্তু মিথ্যে প্রতিশ্রুতি দেয় কি করে? ও তো চাইলেও শুভদাকে নিয়ে এইসব ভাবতে পারছে না। সৌমিলি, তুই কি অন্য কাউকে পছন্দ করিস? না। সত্যি বলছিস তো? বেশ, তাহলে আমি এটাই বলবো, আরো একবার ভেবে দেখ। সিদ্ধান্তটা তোকেই নিতে হবে। শুধু আর দেরি করিস না, যা বলার শুভদাকে বলে দে। তুই যত দেরি করবি তাতে শুভদা আর তুই দুজনেই আরো বেশি কষ্ট পাবি। পরদিন সৌমিলি কলেজে গেল। এখন সৌমিলির চিন্তা, কখন শুভদা ওর কাছে এসে জানতে চায় আর ও সবটা ওকে বোঝাতে পারে সঠিকভাবে, যাতে ওদের দুজনেরই এই কষ্টটা দূর হয়, কোনো রকমের কোনো ভুল বোঝাবুঝি না থাকে। ক্লাস শেষে সৌমিলি আজ লাইব্রেরিতে এসেছে একটা বই রাখতে। এদিকে ওদিকে তাকিয়ে দেখলো একবার, না, আজ অনুরূপতা এখানে নেই। এমন সময় পেছন থেকে একটা ডাক শুনতে পেল। সৌমিলি দি। কি? গুড মর্নিং দিদি, আমি সুদীপ্ত। কাল ওই যে বুঝতে পেরেছি। গুড মর্নিং। দিদি কিছু মনে না করলে একটা কথা বলবো? হ্যাঁ বল না। কালকের জন্য সরি, আমি না ঠিক ওইভাবে। ঠিক আছে ঠিক আছে, ইটস ওকে। না দিদি, আমি না আসলে সত্যিই বুঝতে পারিনি, তুমি প্লিজ কিছু মনে করো না। আমি রিয়েলি জানতাম না তুমি শুভদীপ্তার গার্লফ্রেন্ড। দাদা আমার ওপর হয়তো ভীষণ রেগে গেছে, তাই না দিদি? তুমি প্লিজ একটু বুঝিও না, আমার খুব বড় ভুল হয়ে এক গেছে। সেকেন্ড, তোকে কে বললো আমি শুভদার? এমা, এটা তো সবাই জানে। তোকে কে বললো আমি জানতে চেয়েছি। ইন্ট্রো শেষে তুমি বাইরে গেলে না, তখনই তো দাদাগুলো বলছিল। তুই কি করেছিস জানিস? ও কে জানিস? ও শুধু শুভদীপদার, আর কেউ যেন এরকম না করি। তখনই তো শুনলাম। শুভদার সামনে এই কথাটা হয়েছে? হ্যাঁ, দাদা তো ছিল। আর জানতে পেরেই তো আমার এখন খুব ভয় করছে, তাই তো তোমার কাছেই সরি বলতে এলাম। সৌমিলি আর ওখানে নেই, তাড়াতাড়ি লাইব্রেরি থেকে বেরিয়ে যায়। ও জানে এখন কোথায় শুভদাকে পাওয়া যাবে। কেমিস্ট্রি ডিপার্টমেন্টের কমন হল, যেখানে
শুভ আর ওর কয়েকজন ক্লাসমেট এবং অন্য ডিপার্টমেন্টের বেশ কিছু ছেলে যতদূর সম্ভব পরের সোশ্যালের কিছু একটা মিটিং করছিল। এমন সময় শুনতে পায় জুতোর আওয়াজ। বাকিরাও ঘুরে তাকায়। শুভদা, কথা আছে তোমার সঙ্গে। সৌমিলির গলার স্বরে ক্ষোভটা স্পষ্ট। শুভর সঙ্গে এইভাবে কেউ কথা বলে না। ওর অবশ্য এইসব ভাবাবেগ নজরে পড়ল না। ও তো রীতিমতো অবাক। যার খোঁজে ও সারাদিন হন্যে হয়ে ঘুরে ফেরে, আজ সেই এসেছে তার কাছে। বল। কথাটা তোমার সঙ্গেই আছে। আচ্ছা, তুই বাইরে চল, আমি আসছি। এই তোরা কন্টিনিউ কর, বুঝলি? আমি একটু আসছি। তুই আজ আর আসবি বলে তো মনে হয় না। সেই ঠিক আছে, তুই যা, এদিকে তোকে আর চাপ নিতে হবে না। শুভ এবার বাইরে বেরিয়ে এলো। সৌমিলি নিজেকে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করছে। শুভ এসে দাঁড়ালো ওর ঠিক পেছনে। বলুন ম্যাডাম, কি আজ্ঞা? শুভদা, তুমি জুনিয়রদের সামনে কি বলেছো? কি বলেছি? সেটা তো তুমি বলবে, প্রশ্নটা তো আমি করেছি। আচ্ছা, কিন্তু তুই এইরকম ভাবে কেন কথা বলছিস আমার সাথে? কেন, কেউ কি কিছু বলেছে তোকে? তোমাকে যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দিলে বেশি ভালো হতো না? আরে কোন কথাটা বল। আমার সঙ্গে তোমার কিসের সম্পর্কের কথা বলেছো তুমি ওদের? আমার যতদূর মনে পড়ে সিনিয়র জুনিয়র ছাড়া তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্কই নেই। তাহলে? ও হো, আচ্ছা ওইটা। আরে তুই তো জানিসই অভিদের এমনি ইয়ার্কি করছে ওরা। ইয়ার্কি? সিরিয়াসলি শুভদা, এটা তো ইয়ার্কি করার বিষয় নয়। আর তোমার উপস্থিতিতে সবার সামনে তোমাকে নিয়ে কেউ একজন একটা মিথ্যা রটনা করে দিল, আর তুমি তার বিন্দুমাত্র প্রতিবাদ করলে না। আরে আচ্ছা আচ্ছা, তুই এত রাগ করিস না, বুঝলি? দেখ মুখটা কেমন লাল হয়ে গেছে। এই তুই চুপচাপ বস এখানে, আমি দেখি কিছু ঠান্ডা নিয়ে আসি। শুভদা, আর ইউ সিরিয়াস? আমি তোমাকে একটা কথা বলছি, আমার কথার কি কোনো মূল্য নেই তোমার কাছে? সৌমিলি, তোর কতটা মূল্য আমার কাছে আছে সেটা তুই ভালো করেই জানিস। আর তুই জানতে চাইছিস তো যে কেন আমি ওদের কিছু বলিনি? কারণ আমিও সেটাই চাই। আর আমি চাই সবাইকে জানাতে যে তোকে আমি। আর আমি কি চাই সেটা? তুমি তোমার কথাটা ভাবলে এতে আমার যে আপত্তি থাকতে পারে সেই ব্যাপারে ভাবলে না। তুমি কি চাও তোমার ইচ্ছেগুলোকে জোর করে আমার উপরে চাপিয়ে দিতে? আর আমার ইচ্ছে অনিচ্ছার তোমার কাছে কোনো দাম নেই, তাই না? তোমার কিচ্ছু এসে যায় না তাতে। আর তার মানে ওইসব উত্তরের জন্য অপেক্ষা, ওগুলো শুধুই ভাওতা, তাই না? সৌমিলি, তুই কি বলছিস? তোর মনে হয় আমি তাহলে এতদিন তোর সাথে নাটক করেছি? তুই জানিস আমি চাইলে কি কি করতে পারি? তুই জানিস আমি চাইলে প্রপোজ না করি তোকে জোর করতে পারতাম। বহুদিন আগেই আমি তোকে আমার বাইকের পেছনে নিয়ে ঘুরে বেড়াতে পারতাম। অ্যান্ড মাইন্ড ইট, আমার সাথে কখনো কেউ এইভাবে কোনো দিন কথা বলে না, কথা বলেনি। এইভাবে কথা বলার জন্য তোর কি অবস্থা করতে পারি আমি তোর কোনো ধারণা নেই। আমি চাইলে সেদিন রাতে তোর সাথে। থ্যাংক ইউ শুভদা, থ্যাংক ইউ সো মাচ সৌমিলি, আমার ভুলটা ভাঙানোর জন্য। আমি ভুল ভেবেছিলাম জানো তো। আসলে তোমাদের সবার চিন্তা একই রকমের, আমি বোকার মতন ভুল ভেবেছিলাম। সরি 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 প্লিজ বিশ্বাস কর, আমি এইভাবে কথাগুলো বলতে চাইনি। আমি রাগের মাথায় বলে ফেলেছি। সৌমিলি প্লিজ প্লিজ, সৌমিলি একবার বোঝ প্লিজ। তুমি আবার সরি কেন বলছো শুভদা? তুমি শুভদীপ গাঙ্গুলি আমার মতো সামান্য একটা জুনিয়রকে সরি বললে এরপর তো সবাই আমার কলেজে আসা বন্ধই করে দেবে, তাই না? সৌমিলি প্লিজ, একটাবার আমার কথাটা শোন প্লিজ। সৌমিলি, আমি সত্যি তোকে ভালোবাসি প্লিজ সৌমিলি। আচ্ছা 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 শোন 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 কি করলে আমি তুই আমাকে ক্ষমা করবি বল সৌমিলি প্লিজ। কিন্তু বল, তুই বল, আমি যা বলবি আমি তাই করব। শুভদা, তোমাকে ক্ষমা করার আমি কে? কেউ না, বরং তুমি পারলে আমাকে ক্ষমা করো। তুমি আমার কাছে উত্তর চেয়েছিলে তো? বেশ,
শোনো তবে, আমি তোমার সঙ্গে কোনো রকমের কোনো সম্পর্কে জড়াতে রাজি নই, কখনো চাইও না। দ্যাটস ইট। সবিরি প্লিজ এরকম বলিস না। আমি 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 সবিরি প্লিজ, আমি প্লিজ? আরে তুমি তো চাইলেই সব করতে পারো। সৌমিলি পেরিয়ে যায়, আর শুভ হতচকিত হয়ে তাকিয়ে থাকে ওর চলে যাওয়ার দিকে। শুভকে যখন অনুরূপ বাড়িতে নিয়ে আসে তখন রাত্রি 11টা বাজে। সারাদিন শুভ পাগলের মতো ঘোরাফেরা করছে, সারাদিন খাওয়াও হয়নি ঠিক করে কিছু, বাড়িতেই আসতে চাইছিল না। অনুরূপ এক প্রকার জোর করেই ওকে নিয়ে এসেছে। এই তোর তোর কি ব্যাপার বলতো শুভ? কি অবস্থা করেছিস নিজের? এরকম কেন করছিস তুই? সৌমিলি হয়তো আমাকে আর কোনোদিন ক্ষমা করতে পারবে না রে ভাই। কি হয়েছে সেটা তো বলবি আমাকে। আমি আমি খুব একটা বড় ভুল করে ফেলেছি রে ভাই। আমি যে কি করে বললাম ওকে এতগুলো কথা। জানিস ভাই, সৌমিলি বলল ও আমার সঙ্গে আর কোনো রকম সম্পর্কে রাখতে চায় না। আরে বাবা, সেটা রাগের মাথায় বলেছে শুভ, ওকে একটু সময় দে, দেখবি সব ঠিক হয়ে যাবে। আরে না ভাই, তুই জানিস না সৌমিলি কষ্ট পেয়েছে রে ভাই, খুব কষ্ট পেয়েছে জানিস আমার কথাতে। আচ্ছা বুঝলাম, আমি দেখছি সবটা। ওকে, তুই তুই ঘুমোতো যা, কাল দেখবি আবার সব ঠিক হয়ে গেছে। গুড নাইট, আমি আসলাম। শুভকে ওর রুমে রেখে মামা মামিকে হালকা মিথ্যে কথা বলে সামাল দিয়ে অনুরূপ নিজের বাড়িতে আসে। কিছু একটু ভেবে সৌমিলিকে ফোন করে। শুভর এইরকম অবস্থা আর দেখা যাচ্ছে না। ওইদিকে সৌমিলি সারাটা দিন শুয়ে শুয়ে ভাবছে কেন ভগবান সবাইকে এরকম কষ্ট দিচ্ছে। এমন সময় ওর ফোনটা রিং হলো। অনুরূপদা নিজেকে সামলে একটু প্রস্তুত হয়ে ফোনটা রিসিভ করে ও। হ্যালো। হ্যাঁ বলো অনুরূপদা। ফার্স্ট অফ অল সরি এত রাতে তোকে ফোন করে বিরক্ত করার জন্য, বাট না করেও থাকতে পারলাম না, বাধ্য হচ্ছি। কি হয়েছে তোর আর শুভর মধ্যে? কেন, শুভদা তোমায় কিছু বলেনি? ও বলার অবস্থায় নেই, তাই তোকে জিজ্ঞেস করা। তুই কি ওকে না বলেছিস? কারণ? সেটা আমার একান্ত ব্যক্তিগত বিষয়। তুই তুই কাকে না বলেছিস তুই জানিস? আরে শুভ তোকে অনেক ভালোবাসে, তুই বুঝিস সেটা? দেখো অনুরূপদা, বুঝতে পারার কথা অন্তত আমি তোমার মুখ থেকে শুনতে চাই না। আর হ্যাঁ, হতে পারে শুভদা আমাকে ভালোবাসে, তা হতেই পারে, কিন্তু আমি তা বাসতে পারবো না। সম্পর্ক কখনো একতরফা হতে পারে না, তাই মিথ্যা বলে শুভদাকে কোনোভাবেই ঠকাতে পারবো না। কিন্তু আর কিছুই না, এটা আমার সিদ্ধান্ত। তাছাড়া ব্যাপারটা শুভদা আর আমার মধ্যে, এই নিয়ে আমি অন্য কারোর মতামত জানতে চাই না। রাখছি। কোনো কথা বলার সুযোগ না দিয়েই সৌমিলি ফোনটা কেটে দেয়। নিজেকে বড্ড অসহায় লাগছে এবার। আর অন্য প্রান্তের মানুষটা তখনও নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকে। পরদিন সকালে উঠে শুভ আগে সৌমিলিকে ফোন করল। ফোন রিং হলো কিন্তু রিসিভ হলো না। শুভ ওইদিকে ছটফট করছে। আর যাই হোক করে ওকে সৌমিলির সঙ্গে কথা বলতেই হবে। কলেজে গিয়ে নিজের ক্লাসে না গিয়ে সোজা সেকেন্ড ইয়ারের ক্লাসে ঢুকে পড়ল। শুভ রুমে আসতেই ওরা উঠে দাঁড়ালো, কিন্তু শুভ যাকে খুঁজছে সে এখানে নেই আজ। মেহুল, একবার শোন। মেহুল বাইরে বেরিয়ে এলো। বলো শুভদা। সৌমিলি কোথায় রে? কিরে, কি জিজ্ঞেস করছি বল। না মানে মিলি কাউকে কিছু বলতে মানা করেছে। মেহুল, আমি তোকে অনুরোধ করছি বোন, প্লিজ বল। না শুভদা, এভাবে বলো না প্লিজ। মিলির আসলে কাল রাত থেকে ভীষণ জ্বর, কলেজ থেকে ফিরে
কাল ভীষণ কান্নাকাটি করেছে। কাল ওষুধ খাইয়েছি আমি, তাও কমেনি। আর আজ সকালে একটু কম আছে। অনু ওর কাছে আছে। সে কি, আমাকে জানাসনি কেন? ও কাউকে জানাতে দেয়নি। সব 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 আমার জন্য হয়েছে, আমারই দোষ। কেন যে আমি... না শুভদা, এখানে তোমার কোনো দোষ নেই। না রে মেহুল, তুই জানিস না কিছু, তুই 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 কিচ্ছু জানিস না। আচ্ছা আচ্ছা, আমাকে আমাকে একবার ওর সঙ্গে একটু দেখা করাতে পারবি? জানি না ও আসতে পারবে কিনা, তবে আমি বলবো। সন্ধ্যের দিকে শুভ এলো ওদের মেসের কাছে, সেই বড় মাঠটায়। মেহুলকে ফোন করতে যাবে ঠিক এমন সময় শুভদা। সমিলি, তুই? আরে বস বস বস। সামনের একটা বেঞ্চের ওপরে সৌমিতি বসে, চোখ মুখ শুকিয়ে গেছে। শুভর ওকে দেখে খুব খারাপ লাগতে শুরু করে। এ কি অবস্থা করেছিস নিজের? শরীর কেমন আছে তোর? ভালোই আছে। সৌমিলি, আমার জন্য... না শুভদা, এর জন্য তুমি দায়ী নও। আমার এইরকম অবস্থার জন্য আমিই দায়ী। তুই এখনো আমার উপর রেগে আছিস? বল সৌমিলি। শুভদা, আর কিসের উপর রাখবো বলো তো? জানো, কলেজে এই আলাদা কম্পিটিশন আর চাপের মধ্যে তোমাকে সবসময় ভীষণ কাছের বলে মনে হতো। তোমাকে ভীষণ সম্মান করতাম একজন ভালো মানুষ হিসেবে। তারপর তুমি যখন তোমার পছন্দের কথা বললে, তখন হঠাৎ সব কিছু তালগোল পাকিয়ে গেল। আমি তো ভীষণ সাধারণ গো। তোমার মতো একটা ছেলের জন্য নিজেকে কোনোদিনও কল্পনাও করতে পারিনি। তোমার মতো একটা ছেলের যে আমাকে ভালো লাগতে পারে, সেটা আমি স্বপ্নেও ভাবিনি। তখন আমি কি বলবো তোমায়? আমি যে ওই জায়গায় তোমাকে কিছুতেই মেলাতে পারছিলাম না, তোমাকে নাও বলতে পারছিলাম না। যতবার ভাবতাম এবার বলবো সবটা, ঠিক তখনই তুমি এমন সব কথা বলে দিতে যে আমি কিছুতেই কিছু বলতে পারতাম না। তাও দোষটা আমারই, জানো তো, দোষটা আমারই। সৌমিলি, আমি জানি তুই কালকের ঘটনার বেসিসে... না গো শুভদা, ঘটনাটা কালকের না। এর কোনো ঘটনাই একদিনের না, অনেক ভেবেই বলছি। কাল তোমার কথায়, ব্যবহারে আমি সত্যিই রেগে গিয়েছিলাম, কিন্তু আমি আমার সিদ্ধান্তটা তার কারণে নয়। তাহলে কারণটা কি আমি জানতে পারি সৌমিলি? সমস্যাটা বা খামতি কোথায় ছিল? আমার ভালোবাসার মধ্যে না আমার মধ্যে? না, তুমি কেন বুঝতে চাইছো না? তুমি হয়তো আমাকে অনেক ভালোবাসো, আমি জানি, কিন্তু আমি পারছি না, আর পারবো না। তুই ভেবে বলছিস তো? শুভদা, আমাকে ক্ষমা করে দিও। তোমাকে আমি কষ্ট দিতে চাইনি। কষ্ট? তুই জানিস এখন আমার কি হচ্ছে? শুভদা, তুমি আমার থেকেও অনেক ভালো মেয়ে পেয়ে যাবে, জাস্ট আমাকে নয়। সেই তো। তারপর সব চুপচাপ, দুজনের কেউই আর কথা বলছে না। শুধু দুটো মূর্তি সন্ধ্যের অন্ধকারে বসে রয়েছে। যা রে, বাড়ি যা, শরীর খারাপ, ঠান্ডা লেগে যাবে। আর তোকে কলেজে কেউ কিছুই বলবে না, তুই যেভাবে আগে যেতিস সেইভাবেই ঠিকঠাক যাবি, কোনো অসুবিধে তোর হবে না। আর আর তুই না চাইলে আমি
কোনো দিনও তোর সামনে আর আসবো না, এটা আমার প্রমিস। কথাটা বলে ওখান থেকে এবার উঠে যায় শুভ। সব সময়ের মতো এবারও শুভ সৌমিলিকে দেওয়া তার কথা রেখেছে। পরদিন কলেজে সবাই জেনে গেল যে সৌমিলি শুভকে রিজেক্ট করেছে। শুনে সবার চক্ষু চড়ক গাছ। এও কি সম্ভব? শুভদীপ গাঙ্গুলিকে রিজেকশন, মেয়েটা কি পাগল? কিন্তু কারো মুখে কোনো আওয়াজ নেই। ফিসফাস অবশ্য হলো। এরপর থেকে শুভ কলেজে আসা প্রায় পুরোপুরি বন্ধই করে দিল। এতদিনের অ্যাটেন্ডেন্স ছিল প্রচুর, তাই অসুবিধা হওয়ার কথা নয়। শতদ্রুকে ডিপার্টমেন্ট হেডের দায়িত্ব দিয়ে চলে গেল শুভ। অবশ্য যাওয়ার আগে সৌমিলির যেন কোনো অসুবিধা না হয় সেই ব্যবস্থাও করে দিয়ে গেল। শতদ্রু বিষয়টা নিয়ে প্রবল আপত্তি জানালেও শুভ কিন্তু শেষ পর্যন্ত বলেছিল, দেখ ভাই, তোরা যদি আমাকে তোদের বন্ধু বলে মনে করে থাকিস, তাহলে এটা আমার একটা বিনীত অনুরোধ, সৌমিলির যাতে কোনো রকম কোনো অসুবিধে না হয় সেটা তোরা দেখবি। আর কলেজের কোনো ব্যাপারে অন্তত আমাকে আর ডাকিস না প্লিজ। শুভ, তুই কেন পালাচ্ছিস? তুই তো কোনো ভুল করিসনি। হ্যাঁ, ভুল করেছি তো, ভালোবেসেছি। লাস্ট 2-3 মাস এরপর শুভকে আর কলেজ ক্যাম্পাসে সেভাবে দেখাই গেল না। এদিকে অনুরূপ একটা নামকরা গ্রুপে জয়েন করার জন্য অডিশন দিতে দেশের বিভিন্ন জায়গায় জার্নি করছিল এই সময়। টুকিটাকি খবর ক্লাসমেটদের কাছ থেকে যা একটু পাচ্ছিল, সৌমিলিকেও যে জিজ্ঞেস কিছু করবে তারও উপায় নেই। সেদিন রাতে ওদের ফোন কলের পর থেকে ওর সঙ্গে আর কথা হয়নি। সব সেরে ফিরে প্রথম দিনই শুভকে না পেয়ে খুঁজতে বের হয় অনুরূপ। ও জানে শুভকে কোথায় পাওয়া যাবে। কাছেই গঙ্গার ঘাটে শুভ একটা সিঁড়িতে মাথা গোজ করে বসে আছে। অনুরূপ ওর কাছে গিয়ে বসে। শুভ ফিরে তাকায়, শান্ত সুরে বলে, রূপ, সিগারেট আছে? হ্যাঁ আছে, কেন? একটা দে তো। সে পরে দেব, কিন্তু শুভ, তুই ঠিক আছিস? কি হয়েছে সব? আরে ভাই, আমি ঠিক নেই রে। আচ্ছা অনুরূপ, আমার মধ্যে কি খামতি আছে বলতো? কেন ভগবান আমার প্রিয় মানুষদের আমার কাছে থাকতে দেয় না? যদি ভালোই না বাসবে তাহলে আমার কাছে কেন পাঠালো ওকে? কেন কেন কেন? বড্ড অস্থির লাগছে আমার। আমি আচ্ছা আচ্ছা শুভ, আচ্ছা শুভ, শান্ত হও, শান্ত, একটু শান্ত হও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি সৌমিলির সঙ্গে কথা বলবো সব কথা। আরে ভাই, আর কিছুতে কোনো লাভ নেই। ওর মতামত পাল্টাবে না রে। আরে ও তো আমাকে ওর কাছে দেখতেই চায় না, তাহলে আমি ওকে আর কিভাবে জোর করবো? ফোন করে করবো রে ভাই? রূপ, রূপ, আমাকে একটু একা থাকতে দিবি প্লিজ ভাই? ঠিক আছে, তুই যখন চাইছিস একা থাকতে, আমি চলে যাচ্ছি। বাই দ্য ওয়ে শুভ, সেদিন শান্তিনিকেতনে তোকে একটা কথা বলেছিলাম, মনে আছে? তুই কাকে ভালোবাসবি সেটা সম্পূর্ণ তোর ব্যাপার। ঠিক তেমনই সে কাকে ভালোবাসবে সেটাও কিন্তু তার একান্ত ব্যক্তিগত। এখানে জোর করে কিচ্ছু হয় না রে ভাই। ভালোবাসা অনেক মহান একটা জিনিস। তাও তো তুই গর্ব করে বলতে পারবি যে তুই কাউকে ভালোবেসেছিস। আর আর বাদে, জানিস তো রবি ঠাকুর কি বলেছেন? আমি তোমার বিরহে রহিব বিলীন,
তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী। মলিন কণ্ঠে গান করতে করতে অনুরূপ এবার উঠে চলে যায়, আর শুভ তাকিয়ে থাকে সামনের বহমান জলধারার দিকে। যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই। অনুরূপ সবই বুঝতে পারে, যদিও আজ নয়, সেই প্রথমের দিনগুলো থেকেই। তখনই সবে অবশ্য এতটা মন ছিল না ওর, কিন্তু তারপর যে কি হতে শুরু করলো কে জানে। শান্তিনিকেতনে সৌমিলির বলা কথাগুলো, ওর বাইকে চড়া, কোনো প্রবলেম না হওয়া, প্রতি মুহূর্তের হিন্ট, সমস্ত কিছু সবটাই অনুরূপ বুঝতে পারে। আর এটাও বুঝতে পারে সৌমিলি শুভকে কেন, কিন্তু কি করণীয় আছে ওর। সেই প্রথম দিন থেকে ও এটাও বুঝতে পেরেছে যে ওর প্রাণের বন্ধু শুভর মন কোথায় হারিয়ে গিয়েছে। সেদিন যখন শুভ এসে ওকে কনফ্রন্ট করেছিল সৌমিলির ব্যাপারে, ও কি বলতো তখন? যখন শুভ সবটা খুলে বলল ওর কাছে, দেখলো সৌমিলির প্রতি শুভর ভালোবাসার গভীরতা কতটা, আর কি কোনো উপায় বাকি ছিল ওর কাছে? তাছাড়া অনুরূপকে আর ভালোবাসার খাঁচায় বন্দি রাখার মতো পাখি নয়তো। সেজন্যই তো প্রতিবার যখন সৌমিলির প্রশ্নের মুখোমুখি হয়েছে, নিজের মুখের উপর মূর্খের মুখোশ পরে নিয়েছে। নিজের মনের খবর না রেখে এটাই চেয়েছে যে ওদের সম্পর্কটা যেন সবসময় ঠিকঠাক হয়। কিন্তু এখন এইসব এত ঘটনার পর অনুরূপও যেন আর কোনো কিছু তল খুঁজে পায় না। শুভর কলেজ থেকে এই অন্তর্ধানের পরেই আরও একটা বড় ঘটনা ঘটে। অনুরূপ নাকি বড় একটা ব্যান্ডে চান্স পেয়েছে, আর সেই জন্যই ওকে চেন্নাইতে শিফট হতে হবে। লাস্ট সেমিস্টারের এক্সামটা শুধু এক্সাম টাইমে কলেজে এসে দিয়ে যাবে, আর সেই মতো পারমিশনও পেয়ে গেছে। সৌমিলিকে অঙ্কিত খবরটা দিল প্র্যাকটিক্যাল ক্লাসে। সৌমিলি সবকিছু শুনেও কিছুই বলতে পারেনি, কিন্তু কি ভীষণ মন খারাপ যে হচ্ছিল সেটা হয়তো ভাষায় বলতে পারবে না। খুব কাছের প্রিয় কোনো মানুষ হঠাৎ করে ছেড়ে গেলে যেমনটা হয়, ঠিক সেই রকম। একবার মনে হলো যাওয়ার আগে অনুরূপদাকে সবটা বলে দেবে, তারপর যা হবে দেখা যাবে। কিন্তু আগের অনুরূপের কথাগুলো, আচরণগুলো মনে পড়ে একটা অভিমান যেন করা নারে। আবার নিজের অপারগতার কথা ভেবে মনটা খারাপও হয়ে যায়। সঙ্গে আবার শুভদার কথা মনে পড়তেই মন খারাপটা যেন আরো দ্বিগুণ হয়ে গেল। অনুরূপ জানিয়েই দিয়েছিল ও শেষ কবে কলেজে আসবে। ডিপার্টমেন্টের সকলে মিলে একটা ছোট্ট করে ফেয়ারওয়েল পার্টি রেখেছিল ওর জন্য। সৌমিলি যায়নি। ও জানে আজ যদি অনুরূপদার সামনে যায় ও নিজেকে কিছুতেই সামলাতে পারবে না। সারাদিন জানলার সামনে বসেছিল সে। পার্টিতে আসেনি শুভ। নিজের কাছের বন্ধুর ফেয়ারওয়েলে এসে আবার যদি সৌমিলির মুখোমুখি হতে হয়। ও যে প্রমিস করেছে ও না চাইলে ওর সামনে কখনোই এসে দাঁড়াবে না শুভ। এদিকে এই প্রথমবার হয়তো উদাসীন নীরব অনুরূপ কারো অনুপস্থিতিতে যেন একটু অস্বস্তি বোধ করে। সারাদিন সকলের শুভেচ্ছা উপহারের মধ্যেও চোখ দুটো যেন একটু চঞ্চল হয়ে ওঠে। এই অনুরূপ, আজ তোর ফাইনাল ডেতে কি এত ভাবছিস বলতো? হ্যাঁ, ও আমি আমি আর কি ভাববো, এমনি জাস্ট একটু ইমোশনাল লাগছে হয়তো। তুই ইমোশনাল? সত্যি ডেটটা একবার লিখে রাখতেই হয়। সত্যি রে অভি,
তবে আজ কিন্তু শুভকে দরকার ছিল, গ্রুপটা কমপ্লিট হতো। এরপর আর অনুরূপ যদি আমাদের পাত্তা না দেয়, হ্যাঁ সত্যি শুভটা আসতে পারতো। সেকেন্ড ইয়ারে সৌমিলেও শুনলাম আসেনি। ভালো লোকের কথাও মনে করেছিস তোরা, যার জন্য শুভ আশাই বন্ধ করে দিল। তোরাও না মাইরি। আরে সেসব কতদিন হয়ে গেছে, তুই তুলিস না আবার এসব, বাদ দে না। তাছাড়া মেয়েটারও নিশ্চয়ই কোনো কারণ ছিল। সেই। তবে আজকে শুভ না আসার কারণটা না হয় সৌমিলি, কিন্তু ও নিজে আসলো না কেন? ছাড় না ওর কথা, ওদের চক্করে অনুরূপী উঠে কোন দিকে যে চলে গেল কে জানে। অনুরূপ উঠে বাইক নিয়ে বেরিয়ে আসে কলেজের বাইরে। আকাশে আজ সেদিনের মতোই মেঘ করে এসেছে, বৃষ্টি হবার আভাস বুঝি। এরপর বাকি মাসগুলো হু হু করে কেটে গেল, পরীক্ষাও শেষ। অনুরূপ খুব কম সময়ের মধ্যে এসে পরীক্ষা দিয়ে গেছে কলেজে, বেশি কারোর সঙ্গে দেখা করেনি। হয়তো বন্ধুরা মস্করা করে বলতেই পারে বড়ে আদমি বান গয়া হ্যায়, কিন্তু ওরা জানে অনুরূপ এমনই আত্মবিস্মৃত। শুভ ঠিকঠাকভাবেই এসেছিল, সবার সঙ্গে দেখা হয়ে অনেক রকম কথাবার্তাও বলেছে, কিন্তু সৌমিলির সঙ্গে দেখা হয়নি। দেখতে দেখতে রেজাল্টের দিনও এসে গেল। রেজাল্ট বেরোনোর পর দেখা গেল শুভ অ্যাজ ইউজুয়াল ওদের ব্যাচের কলেজ টপার, কিন্তু সৌমিলি যেন তাকেও ছাপিয়ে গেছে। চোখ ধাঁধানো রেজাল্ট। সৌমিলি নিজের ব্যাচে ইউনিভার্সিটি টপ করেছে। সবার মধ্যেই একটা হই হই পড়ে গেল। সেদিন সৌমিলির ফোনে অনেক দিন পর একটা অতি পরিচিত নাম্বার থেকে মেসেজ এলো, কংগ্রাচুলেশনস, অনেক অনেক শুভেচ্ছা। এরপর আবারও সেই ফেয়ারওয়েল, একই প্রস্তুতি, একই উত্তেজনা, একই ইমোশন, আবারও বিদায়ের সুর। প্রতিটা বছর এই সময়টা আসবেই, আর প্রতিবার এক একজন ফেলে যাবে আরো অনেক কিছু, সঙ্গে নিয়ে যাবে অনেক অনেক স্মৃতি। কি অদ্ভুতভাবে এই দিনটাতে কত ভালো স্মৃতিরা ভিড় করে আসে, তাই না? খারাপের কোনো জায়গাই থাকে না, সবই যেন কত মধুর। এবার শুভদের পালা। সবাইকেই পাওয়া গেল যোগাযোগ করে, এমনকি অনুরূপের সঙ্গে কন্ট্যাক্ট করা হলে ও রীতিমতো সারপ্রাইজ নিয়ে আসবে জানিয়েছে। এদিকে একমাত্র শুভ কারো ফোন ধরেনি। অঙ্কিত, মেহুলরা তো ওর বাড়ি পর্যন্ত দেখা করে এসেছে, কিন্তু পাওয়া যায়নি তাকে। সৌমিলি জানিয়েছিল এইসব ইনভিটেশনের ব্যাপারে যেন ওকে না রাখা হয়, কিন্তু শেষ পর্যন্ত সবাই চেপে ধরলো সৌমিলিকেই। আমি না না, আমি তো বলেছিলাম তোদের আমি এসব করতে পারবো না। আর শুভদা, আমি কথা বললে আরও আসবে না। মিলি, একবার ফোন তো করেই দেখ না, তুই বললেই হবে। সৌমিলি প্লিজ। আর দেখ, শুভদা না এলে বিষয়টা খুব খারাপ দেখায়। কিন্তু আমি... ওদের এই সমস্ত আলোচনা চলছিল ক্যান্টিনে বসে। এমন সময় সেখানে হাজির হয় শতদ্রুদা, প্রিয়াদি আর অভিদা। নেক্সট ইউনিয়ন সেক্রেটারি, ডিপার্টমেন্ট হেড, কে কি হবে এসবের জন্য ওরা কলেজে এসেছিল। ওদের কথা কানে আসতেই এদের দিকে এগিয়ে আসে ওরা। শুভর আসার কথা বলছিস তো তোরা? আমিও সেখানে একমত। সৌমিলি, পারলে তুই পারবি ওকে আনার ব্যবস্থা করতে। দেখ, আমরা চাই এই শেষ মুহূর্তে যেন সবাই মিলে আনন্দ করি। সেখানে শুভ না এলে আমরা ভীষণ কষ্ট পাবো রে। যদিও জিনিসটা আমি ভালোভাবে দেখতে পারছি না, তবু সত্যি বলতে আমি এখানে সহমত প্রকাশ করতে না পেরে পারলাম না। হ্যাঁ রে, আর তুই বললে শুভ না করতে পারবে না। সৌমিলি, এটা আমাদের রিকোয়েস্ট। না না প্রিয়াদি, এইভাবে বলো না, আমার জন্যই তো এইসব হয়েছে। বেশ, আমি কথা বলে দেখব, চেষ্টা করব শুভদা যেন আসে। সেদিন বিকেলে সৌমিলি ছাদে দাঁড়িয়ে, ফোন হাতে, স্ক্রিনটা আনলক, একটা সেভড কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে, কিন্তু কিছুতেই কল করতে পারছে না। বুক ঠিপ ঠিপ করছে, মনে বারবার সাজিয়ে নিচ্ছে কি বলবে। যদিও জানে শেষটায় ও ঘাটাবে, হিসাব মতো কিছুই হবে না। তারপর ঠাকুর ঠাকুর করে ফাইনালি ফোনটা করে।
ফোন রিং হচ্ছে, আর ওর হার্টবিট যেন ম্যারাথন দৌড়চ্ছে। মনে মনে বলছে, শুভদা, ফোনটা ধরো না প্লিজ। হ্যালো। একটা ভীষণ পরিচিত গলার আওয়াজ, গম্ভীর। সে প্রথম দিন ফোন করেছিল নোটস নিতে, তখন যে ভয়টা হয়েছিল সেটা যেন আবার ফিল করলো সৌমিলি। হ্যালো শুভদা, আমি সৌমিলি বলছি। হ্যাঁ, বুঝতে পেরেছি রে। বল, কেমন আছিস? আমি ভালোই আছি, তুমি কেমন আছো? এই তো চলেই যাচ্ছে একরকম। তারপর দুজনেই চুপচাপ। সৌমিলি যেন ভুলেই গেছে ও কিসের জন্য ফোন করেছে। তারপর বল, কলেজ কেমন চলছে? ওই চলছে, কলেজের মতন। আচ্ছা শুভদা, বলছি যে কলেজে তো তোমাদের ফেয়ারওয়েল আছে সামনেই, তুমি আসবে তো? না। কেন? আমি কলেজে যাব না সেটা তো জানিস। শুভদা প্লিজ, শেষ মুহূর্তে তোমার বন্ধুরা তো চাইবে সবাই মিলে একসঙ্গে কাটাতে, সবাই আসছে, তাদের কি কোনো মূল্য নেই? না, জানি না। শুভদা, তুমি তো এইভাবে কথা বলতে না, কেন এমন করছো? এমনটাই হয়ে গেছি। কারণটা কি আমি? না, তুই কেন হতে যাবি? আমার এই কথাটা রাখবে না? তোকে দেওয়া সব কথাই তো আমি রেখেছি সৌমিলি, তাই এই অনুরোধটা তুই আমাকে আর করিস না প্লিজ। আচ্ছা বেশ, সেদিন কি বলেছিলে মনে আছে তো? আমি না চাইলে তুমি কোনো দিন আমার সামনে আসবে না। আমি চাই শুভদা, ফেয়ারওয়েলের দিন তোমাকে দেখতে, সামনাসামনি দেখতে। এবার দেখি তুমি সত্যিই আমার সব কথা রাখো কি না। কথাটা বলে সৌমিলি ফোনটা রেখে দেয়। নিজের ওপর ভীষণ রাগ হয়, নিজেকেই দায়ী মনে হয় শুভদার এই মন খারাপের জন্য। এরপরও কি শুভদা আসবে? অবশেষে আবার ফেয়ারওয়েলের দিন। সবার মধ্যেই চরম ব্যস্ততা আর উত্তেজনা। সৌমিলি আজ একটা হালকা আকাশি রঙের শাড়ি পরেছে। না, এইবার ওকে কেউ অর্ডার দেয়নি শাড়ি পরার জন্য, নিজের ইচ্ছেতেই পরেছে। আজ সৌমিলিকে ঠিক যেন আকাশের মতো লাগছিল, শুভ্র নীল, প্রকৃতির শোভাবর্ধক, কিন্তু অন্তর শূন্য। আজকে গানের জন্যেও সকলে অনুরোধ করেছে, কিন্তু ওর এসবে মন নেই। অনুষ্ঠান শুরু হয়েছে, এখন একটা উদ্বোধনী সঙ্গীত চলছে। সৌমিলির মন আর চোখ দুটোই রাস্তার দিকে। তবে কি এত অনুরোধ সত্ত্বেও সে আসবে না? এত অভিমান? সৌমিলি রুম থেকে বেরিয়ে পড়ল। ওর চোখ ঝাপসা হয়ে গেছে। বাইরে বেরিয়ে আসতে দেখে মেহুলও এবার পেছন পেছন চলে আসে ওর। মিলি, কি হলো রে? শুভদা আসবে না আমি জানতাম, তাও মনের কোথাও একটু আশা ছিল যে আসবে হয়তো, কিন্তু তোর মন বোধহয় ভুল বলেনি রে, দেখ কারা আসছে। সৌমিলি পেছন ফিরে দেখে একটা বাইক ঢুকে এসেছে কলেজের ভেতরে। দুটো মানুষ তাতে। অনুরূপদার পেছনে বসে শুভদা, চালকের পরনে সেই গতবারের মতোই একটা লাল পাঞ্জাবি, আরোহী একটা আকাশি রঙের পাঞ্জাবি পরা, হাতে সেই ফেভারিট ঘড়ি, চোখে পরিহিত সাদা চশমা আর মুখে সেই গাম্ভীর্য। আজ ঠিক 6 মাস পর সৌমিলি আবার দেখল ওদের, কিন্তু কিছুই যেন বদলায়নি। মনে হচ্ছে এ তো রোজের অভ্যস্ত দৃশ্য। সৌমিলি তাকিয়ে রইল। বাইক রেখে এবার ওদের সামনে এসে দাঁড়ালো ওরা। সৌমিলি তো থ মেরে গেছে, কি বলবে সেটা বুঝতে পারছে না। এসো শুভদা, অনুরূপদা, লেট করে ফেললে তো। আর বলিস না, যা জ্যাম রাস্তায়। তা তোরা বাইরে কেন? ভেতরে অনুষ্ঠান শুরু হয়নি এখনো? শুরু হয়েছে তো। আচ্ছা তোমরা এসো, আমি ভিতরে চললাম। সৌমিলির দিকে মিষ্টি হেসে মেহুল ভেতরে চলে গেল। অনুরূপ একবার সৌমিলির চোখে চোখ রেখে কিছু একটা পড়ে নেয়। ঘাড় ঘুরিয়ে শুভকে বলে, শুভ, আমি ভেতরে গেলাম বুঝলি, আমার কিছু অ্যারেঞ্জমেন্টস করার আছে, সো তুই আয় একটু পরে, ওকে? আবার একবার সৌমিলির দিকে তাকিয়ে দেখে অনুরূপ এবার ভেতরে চলে যায়।
এবার পরিস্থিতি নিশ্চুপ। এতক্ষণ কেমন যেন সব পুরনো দিনের মতোই লাগছিল সৌমিলির। হঠাৎ এই নিস্তব্ধতা বড্ড অস্বস্তিকর লাগছে আবার। শুভ সৌমিলির দিকে তাকিয়ে বলল, সরি ম্যাডাম, একটু লেট হয়ে গেল বরাবরের মতো। তা তুই এরকম ওয়েট করবি জানলে আরও একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতাম আমি। সৌমিলি তখনও অবাক চোখে হাঁ করে তাকিয়ে আছে, কিছু বলে না। শুভ এবার একটু কেশে বলল, মানে মানছি আমাকে দেখতে ভালোই লাগছে, তাই বলে এরকম তাকিয়ে থাকিস না। না সেরকম কোনো। ও বাই দ্য ওয়ে, পাঞ্জাবিটা অ্যাক্সিডেন্টলি ম্যাচিং হয়ে গেছে এরকম মনে করার কোনো কারণ নেই, কারণ আমি কাল মেহুলকে ফোন করেছিলাম এবং ওকে জিজ্ঞেস করেছিলাম তুই কী রঙের শাড়ি পরছিস। সো ইটস পারফেক্টলি প্ল্যান্ড। এই কি সেই শুভদা? এত সাবলীলভাবে আচরণ করছে যেন কিছুই হয়নি। তার মানে তোমার আগে থেকেই ঠিক ছিল যে তুমি আসবে, তাই তো? তাহলে অযথা তখন আমাকে মিথ্যা বলার কি মানে? একেবারেই মিথ্যে নয়, কিন্তু তুই বললি যখন কথা তো রাখতেই হতো। আর তাছাড়া অনুরূপটাও বাড়ি এসে বড্ড জোর জবরদস্তি করছিল। সো অবশ্য একদিক দিয়ে ভালোই হয়েছে জানিস তো, তোকে ওই মিথ্যেটুকু না বললে কি এইভাবে আমার জন্য অপেক্ষা করতিস তুই? সৌমিলি চুপ করে যায়। এই এরকম চুপ করে থাকবি তো তুই? আমি কিন্তু চলে যাবো তাহলে। ঠিক আছে ঠিক আছে, চলো চলো, এবার সবাই তোমার জন্য অপেক্ষা করছে। এবার সৌমিলির রুমে ঢুকলো, আর পেছন পেছন শুভ রুমে আসতেই বেশ একটা কলরব শোনা গেল। আজ ওর আগমনটা জরুরি ছিল। শতদ্রু, অভি, প্রিয়া সবাই উঠে এলো ওর দিকে। ফাইনালি তুমি এলে বাছা ধন। হ্যাঁ, কার ক্যারিশমা দেখতে হবে তো, ও কি আর না এসে পারে? সে যাই হোক, ও এসেছে তাতেই আমরা খুশি। এবার ফাইনালি পুরো গ্রুপটা এক জায়গায় হলো, লাস্ট টাইমের জন্য হলে। চল বস। হ্যাঁ হ্যাঁ চল। শুভ এবার সবার সঙ্গে গিয়ে নিজের চেয়ারে বসলো। অনুষ্ঠান আবার শুরু হয়েছে। কিছুক্ষণ পর সৌমিলির গানের পালা এলো। সৌমিলি এবার একাই গান করবে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে, আমারও পরাণে যে গান বাজিছে তাহার তালটি শেখো তোমার চরণ মঞ্জিরে। সৌমিলি যখন গান গাইল ওর চোখ কিন্তু সেই আগের মতোই বন্ধ। তাই এতগুলো মানুষের মধ্যেও কটা নিষ্পলক চোখ যে ওর দিকে তাকিয়ে আছে সেটাও আর দেখতে পায়নি। অবশ্য হয়তো সেগুলো না দেখলেই ভালো হতো এমন সময়। ওর গানের পর আরও বেশ খানিকক্ষণ চলল অনুষ্ঠান। তারপর হঠাৎ অঙ্কিত বলে, অনেকক্ষণ আমাদের অনুষ্ঠান চলল, তো এবার মনে হচ্ছে একটু স্বাদ বদল হলে ভালো হয়, তাই না? মানে একটু অন্য কিছু। তাহলে আমরা না হয় আজকের অনুষ্ঠান যাদের জন্য, তাদের মুখ থেকেই তাদের কিছু কথা, কিছু এক্সপিরিয়েন্স শুনে নিই, তারপর না হয় আবার অনুষ্ঠানে ফেরা যাবে। তো প্রথমেই আমি স্টেজে ডাকবো তাকে যার কাছে সব সময় যে কোনো প্রয়োজনে আমরা সাহায্য পেয়েছি, আবদার করতে পেরেছি একেবারে মন খুলে, ইভেন যার একাডেমিক প্রেজেন্স আলাদা করে আমাদের মনে করিয়ে দিতে হয় না। প্লিজ ওয়েলকাম আমাদের সবার প্রিয় দাদা শুভদীপ গাঙ্গুলি, ওরফে আমাদের প্রিয় শুভদা। দাদা প্লিজ। গুড ইভিনিং সবাইকে। থ্যাংকস অঙ্কিত, বাট আমাকে এতটা ড্রামাটিক এন্ট্রান্স না দিলেও চলতো। যাই হোক, প্রথমত অসংখ্য ধন্যবাদ আমার সমস্ত জুনিয়রদের বিদায়বেলায় এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য। এবং সত্যি মানে আজকে এই সময়টা দাঁড়িয়ে ভাবছি যে সময় কতটা তাড়াতাড়ি পেরিয়ে যায়। এই তো সবে মাত্র ফ্রেশার্স হয়ে এলাম, আর আজ সত্যি খুব নস্টালজিক লাগছে বটে। মানে কলেজের এই 3টে বছর আমাদের অনেকটাই আবেগ দিয়ে ঘেরা।
কত কিছু পেয়েছি এতদিনে, মানে প্রিয় প্রফেসর, বন্ধুত্ব, সম্মান, কিছু ভালোবাসা, কিছু প্রত্যাখ্যান। তবে সব শেষে যেটা পেয়েছি, কিংবা সবার আগে যেটা পেয়েছি, সেটা শিক্ষা, ভবিষ্যতে চলার শিক্ষা, অনেক অনেক শিক্ষা। সো ধন্যবাদ জানানোর ভাষা আমার সত্যিই নেই। মানে আমি রাদার কৃতজ্ঞ সবার কাছে সারা জীবনের এরকমভাবে চলার জন্য। তবে আমি রীতিমতো কৃতজ্ঞ সারা জীবন সবার কাছে। জানি না এরপরে ভাগ্য কোথায় নিয়ে যাবে, তবে এই কলেজ লাইফটা ভীষণ ভীষণ স্পেশাল। ভীষণ মিস করব এটাকে। আমাদের ক্যান্টিনে আড্ডা, ল্যাবের বকুনি, সুকান্তদার চা, কলেজ ট্রিপ, আর যাই হোক, এটাই বলার সবাইকে যে তোরা অনেক অনেক ভালো থাকিস। কলেজ লাইফটা শুধু সিজিপি আর অ্যাসাইনমেন্টের মধ্যে বেঁধে না রেখে এনজয় করিস, ভালোবাসিস। আর আমার বন্ধুদের নতুন জীবন শুভারম্ভের জন্য অনেক অনেক শুভেচ্ছা। ব্যাস, আর কি। দোস্তি না ছোড়না গাইজ। থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ। কথাগুলো বলতে বলতে শুভর চোখের কোণ চিকচিক করছে। সবাই আবেগঘন মুহূর্তে আটকে। ওর স্পিচ শেষ হলে রুমে যেন একটা পিন ড্রপ সাইলেন্স। লাস্ট দিনেও কাঁদিয়ে দিয়ে গেলি ভাই। অভি কথাটা বলে নিজেই গিয়ে শুভকে জড়িয়ে ধরে। ঘর জুড়ে হাততালি নেমে এসেছে। তারপর একে একে অন্যান্য সিনিয়রদেরও কিছু বলতে বলা হলো। সবাই একে একে উঠে এসে কিছু কথা বলে যায়। এই এক আলাদা দৃশ্য। কয়েকটা ছেলে মেয়ে যারা আজ থেকে 3 বছর আগেও একে অপরকে ভালো করে চিনত না পর্যন্ত, তারা হঠাৎ করে এত আপন হয়ে গেল কি করে? তাদের ছাড়তে এতটা কষ্ট হয় কেন? কিন্তু কালের হিসেবে তো সবই পরিত্যাগ করতে হয়, তাই না? এর মধ্যে যখন অনুরূপকে কিছু এসে বলতে বলা হলো, ও উঠে এসে বলে, মোস্টলি যারা আমাকে চেনে তারা হয়তো জানে যে আই এম নট এ গুড স্পিকার। আর সত্যি বলতে আমার আলাদা করে বলার মতো আমার বন্ধুরা কিছুই বাকি রাখেনি। মেবি অ্যাগেইন এর জন্য ওদেরকে আমার থ্যাঙ্কস জানাতেই হয়। আর অ্যাজ এ সিনিয়র আমার ফেলো জুনিয়রদেরকে এটাই সাজেস্ট করব যে নিজের প্যাশন আর ফ্রেন্ডস এই দুটোকে নিজের থেকে কখনো আলাদা হতে দিও না। প্যাশন নিয়ে সেলফিশ আর বন্ধুর কাছে সেলফলেস হতে হবে। ওকে, এটুকুই। থ্যাংকস এভরিওয়ান। দাদা একটা গান প্লিজ। আরে না না, এখন না, পরে হবে, পরে হবে। আরও কয়েকজনের স্পিচের পর আবার অনুষ্ঠান এগিয়ে চলে নিজের মতো। শেষের দিনে সবার মন বেশ ভারাক্রান্ত, কিন্তু আজকের দিনটা একটু আনন্দ না করলেই নয়। সন্ধে নেমে এসেছে। সৌমিলি শুভদার কাছে গিয়ে বলে, শুভদা, একটু কথা আছে। হ্যাঁ বল। একটু বাইরে চলো, বলছি। অনুষ্ঠান প্রায় শেষের দিকে, তাও সৌমিলির কথা ফেলা যায় না। শুভ উঠে পড়ে। হলের বাইরের পরিবেশটা খানিকটা এই রকম। উপরে পূর্ণিমার চাঁদ, সঙ্গে ঘন নীল আকাশ, আর তাতে অজস্র তারার ভিড়। আর নিচে একটা নির্জন মাঠের ঘাসে হেঁটে যাচ্ছে দুটি আকাশের ছবি আঁকা মানুষ। একজনের পরনে শাড়ি আর একজনের পরনে পাঞ্জাবি। মাঠের কোণের নতুন পোস্টের আলোতে চারিদিক ভেসে যাচ্ছে। বল, কি বলবি? থ্যাংক ইউ শুভদা, আমার কথা রাখার জন্য। তুই বারবার থ্যাংক ইউ বলে দিস তো বেশ, কিন্তু এইভাবে আর কতদিন সৌমিলি? যতদিন চলা যায় আর কি। তাহলে চলাটা তো এখানেই থামাতে হবে ম্যাডাম, কারণ আমি তো চলে যাচ্ছি। অন্য কেউ কিন্তু তোর এই কথায় কথায় থ্যাংক ইউটা শুনতে রাজি হবে না। সৌমিলি শুনেছে শুভদা বিদেশে কোথাও একটা স্কলারশিপ পেয়েছে। শুভদার ড্রিম ইউনিভার্সিটিতে মাস্টার্স আর হায়ার স্টাডিজের সুযোগ হয়েছে। সৌমিলি খবরটা পেয়ে বেশ খুশিই হয়েছিল। দুজনেই এখন খানিকক্ষণ চুপচাপ।
কবে যাচ্ছ? এই তো সামনের সপ্তাহে। আচ্ছা। সৌমিলি, হুম? একটা কথা জিজ্ঞেস করব, মানে ঠিক করে উত্তর দিবি তো? হ্যাঁ বলো না। আমাকে রিজেক্ট করার কারণটা কি অনুরূপ, তাই না? মানে কি বলছো শুভদা? না। মিথ্যেটা তোর মুখে ঠিক মানায় না, জানিস তো। মিথ্যে মানে? মানে আমি বুঝতে পেরেছিলাম তোর অনুরূপের প্রতি একটা দুর্বলতা আছে। তুমি কি বলছো এসব? ওয়েল, দেখ, এবার আমাকে এটা বলিস না যে আমি ভুল বলছি, কারণ তোর হাবে ভাবে কাছের মতো পরিষ্কার আমার কাছে সবটা। রেগুলার লাইব্রেরিতে ওকে লুকিয়ে দেখা, এমনকি ওর একটা কথায় অনুষ্ঠানের শাড়ি পরে ফেলা, এমনকি ওর কাছাকাছি থাকলে তোর মুখের এক্সপ্রেশন, ইভেন শান্তিনিকেতন ট্রিপের আগের রাতে তোর ওর সঙ্গে ফেরা। এটা তুমি কেমন করে? অনুরূপ তো তোমাকে বলেছে? না না, ও আমাকে কিছুই বলেনি, কিন্তু তুই কি ভাবিস বলতো? তোর মেসে কি শুধু তুই আর তোর বান্ধবীরাই থাকিস? আমি সবটা জানতাম, বুঝলাম, কিন্তু সব জেনেও তোর সামনে সেদিন আমি কনফেস করি। ইয়েস ইয়েস ইয়েস। কেন জানিস? কারণ আমি বোকা ছিলাম। শুভদীপ গাঙ্গুলি was an idiot. আসলে আমি যেটাকে আমার ভালোবাসার প্রতি চরম বিশ্বাস ভেবেছিলাম না, সেটা আসলে তোকে নিজের করে জিতে নেবার দুর্নিবার আকাঙ্ক্ষা ছাড়া আর কিছুই ছিল না। কতটা বোকা ছিলাম আমি। ইয়েস ইয়েস। ভেবেছিলাম আমি তোকে সামনে থেকে বলার পর তুই অনুরূপকে হয়তো মনেও রাখবি না, কিন্তু তুই আমাকে হারিয়ে দিলি সৌমিলি। আমি ভেবেছিলাম তুই হ্যাঁ বললে আমি এই করব, আমি ওই করব, তোর পছন্দের সব জিনিস হবে। নিজের ওপর এতটা ওভার কনফিডেন্স যে আমি কখনো এটাই ভাবিনি তুই আমাকে নাও বলতে পারিস। তবে যখন বললি তখন জানিস, মা যখন চলে গেল আমি যেন ভীষণ একা হয়ে গেছিলাম। তখন দিদি মামিরা সারাদিন আমাকে ঘিরে থাকতো, তাও যেন সবার মাঝেও আমি একা। তারপর কলেজে এসে বন্ধু বান্ধব, স্যার ম্যাম সবার ভালোবাসা পেয়েও আমার নিজেরও কলেজের প্রতি আরো একটা ভালোবাসা চলে এলো। তারপর তুই এলি, আমার আরো একটা কারণ বাড়লো। কিন্তু তোকে হারানোর সঙ্গে সঙ্গে কলেজের প্রতি ভালোবাসাটাও হারালাম আমি। তবে যা হয় হয়তো ভালোর জন্যই হয় হয়তো। যাই হোক, এবার তোর থার্ড ইয়ার। আমি সব সময় চাইবো তুই যাতে আরো ভালো রেজাল্ট কর, নিজের স্বপ্নগুলোকে পূরণ কর, আর সারা জীবন তুই যেন তোর মতো করেই থাকিস। এইভাবে নিজেকে সব সময় গুরুত্ব দিবি, বুঝলি? সব সময়। তোকে আর কখনো বিরক্ত করব না রে, চেষ্টা করব নিজেকে সামলানোর। আসলে কি বলতো, ভালোবাসা থেকে বড় মায়া আর কিছু হয় না রে, আর কিছুই নেই। আর ওই মায়াটা কাটিয়ে ওঠা বোধহয় আমারও ভার হবে না। সৌমিলির চোখ ছলছল করছে ততক্ষণে। শুভ নিজের চোখের জল মুছে হালকা হেসে বলে, দেখলি তো কেমন কাঁদিয়ে দিলাম তোকে শেষ দিনেও। আসলে বিদায় তো সবসময় হাসি মুখে দিতে হয়, তাই তোকে অপেক্ষা করানো, ম্যাচিং করে পাঞ্জাবি, সবই গঙ্গার জলে বিসর্জন হলো আর কি।
সরি শুভদা, আমি তোমাকে অজান্তেই অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আমি আরে ধুর বোকা, তোর কোনো ভুল নেই এতে। আসলে কি জানিস সৌমিলি, আমাকে একজন খুব সুন্দর একটা কথা বলেছিল। আমি কাউকে ভালোবাসতেই পারি, কিন্তু তাই বলে সেও যে আমাকে ভালোবাসবে এটা ভাবাটা অন্যায়। যদিও তখন বার্তা দিইনি কথাটার, কিন্তু এখন আমি বুঝি। আমি তোকে ভালোবাসি সৌমিলি, আর তুই আমাকে ভালোবাসিস না। এটাতে তোর অন্যায় কোথায় বলতো? বরং দোষ তো আমার রে। তোকে বারবার অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন আমি করিয়েছি। আমি তোকে কথা শুনিয়েছি, নিজের ইচ্ছে চাহিদা তোর উপর বারবার চাপাতে চেষ্টা করেছি। আমার জন্য তোর কলেজ লাইফটা খারাপ হলো স্রেফ। সরি। না শুভদা, এইরকম বলো না। আসলে সবটাই ভাগ্য, এটা হয়তো হওয়ারই ছিল। হয়তো। তাহলে এবার আর কি, হয়তো আমাদের সফর এতটাই ছিল। আমি চাই তুমি অনেক বড় হও, তোমার সব স্বপ্নগুলো পূরণ হোক। তোমার মনে আমার দেওয়া এই কষ্টটা একদিন যেন মুছে যায়। আচ্ছা শুভদা, আজকের পর আমাদের কি আর কোনোদিনও দেখা হবে? হয়তো না, আবার হয়তো হতেও পারে। সবটাই ডেস্টিনি, বুঝলি? এবার আবার বেশ খানিকক্ষণের নীরবতা। এরই মধ্যে হঠাৎ মেহুলের কল সৌমিলির ফোনে। ওকে আসতে বলা হলো। প্রোগ্রামের লাস্ট পারফরমেন্স হলো অনুরূপদার গান, সেটাই শুরু হবে। এরপর কিসের সারপ্রাইজ দেওয়ার আছে দাদার, সেটা দাদাই জানে। সেজন্য সবাইকে আসতে বলছে মেহুল। শুভর ফোনেও মেসেজ এসেছে বন্ধুদের হলে আসার জন্য। শুভদা, ভিতরে চলো, ডাকছে সবাই। আচ্ছা সৌমিলি, আরেকটা প্রশ্ন করব তোকে। করো। অনুরূপকে এতদিন তোর মনের কথা কিছু বলিসনি কেন, বা বলছিস না কেন? ওভার থিঙ্কারদের ভালোবেসে অনেক সমস্যা, জানো তো। যদি ঠিক করে বলতে না পারি, যদি না বলে দেয়, তোমার মতো অত সাহসী নই তো যে গিয়ে বলে দেব। ভয় হয়, যদি বলেও দিই সে অ্যাকসেপ্ট করেও নেয়, কিন্তু তা যদি তার নিজের ইচ্ছে না হয়, যদি আদতে তাকে কখনো ভালোবাসাতেই না পারি, দুদিন পর যদি তাকে কষ্ট দিয়ে ফেলি, এইসব ভয় নিয়ে কি আর ভালোবেসে সুখে কাটানো যায়? তার থেকে বরং এই ভালো আছি, দূর থেকেই সন্তুষ্ট। মেনে নিয়েছি এইভাবে। সবটাই বুঝলাম, কিন্তু অন্য কিছুও তো হতে পারে। এভাবে ভয় পেয়ে আর কতদিন সৌমিলি? তবে তুই কিন্তু আবার আমাকে মুগ্ধ করে দিলি জাস্ট একটা কথায়। মেনে নিয়েছি। আমিই পারছিলাম না বলেই হয়তো আজ এত কিছু হলো বোধহয়। বাদ দাও তো সেসব। আর কোনো কথা ছাড়াই এবার দুজন মাঠ পেরিয়ে হলের ভেতরে আসে। অনুরূপ তখন স্টেজে বসে একটা গান শেষ করেছে। হলের দরজায় ওর চোখ পড়তেই খেয়াল করে সৌমিলি আর শুভ এসেছে। মুখে সেই পুরনো আড়ষ্ট ভাবটা আর দেখা যাচ্ছে না ওদের মধ্যে। অনুরূপের সঙ্গে ওদের চোখাচোখি হতেই ও চোখটা সরিয়ে নিয়ে গলা খুসখুস করে বলতে শুরু করে, ওকে এভরিওয়ান, সবার মনে আছে আমি একটু আগে কি বলেছিলাম? আমার প্যাশন, আমার বন্ধু, এই দুটোই আমার লাইফের ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তো আমার প্রিয় বন্ধুগণ, আমি আমার লাইফের একটা গুরুত্বপূর্ণ আপডেটস তোদের সামনে দিতে চাই। আমার নিজের প্রথম অরিজিনাল গানের অ্যালবাম খুব শীঘ্রই আসছে। থ্যাঙ্কস তোদেরকে আমার স্ট্রাগলিং ফেজে আমার পাশে থাকার জন্য, আমাকে ভরসা করে সব সময় হেল্প করার জন্য।
থ্যাঙ্কস টু দ্য জুনিয়র্স যে আজকের দিনটা আমাদেরকে উপহার দিয়েছে। আই এম রিলিজিং দ্য ফার্স্ট সং অফ মাই অ্যালবাম হিয়ার টুডে। এই গানটা আমার খুব কাছের। এটা লিখতে আমার অনেকটা সময় লেগেছে। মানে টেকনিক্যালি বলতে গেলে সুরটা মাথায় আসতে খুব একটা দেরি হয়নি, কিন্তু কথাগুলো জমেছিল অনেক দিন ধরে। আমি নর্মালি এসব কথা বলি না, তোরা হয়তো জানিস, কিন্তু আজকের দিনটা খুব আলাদা। আমি এমন একটা মানুষকে চিনি মানে দূর থেকেই চেনার মতো করে চিনি। কাছ থেকে চেনার সুযোগ আমি নিজেই নিইনি, মানে নেওয়া হয়নি বলবো না, সেটা বলাটা ভুল হবে, আসলে নেওয়া যায়নি। কিছু কিছু জিনিস বুঝতে পারা আর বুঝতে পেরে কিছু করার মধ্যে, কিছু করতে পারার মধ্যে অনেকটা গ্যাপ আছে। আর সে গ্যাপটার নাম দিতেই হয়তো এই গানটা লেখা। আই বিলিভ যে এরকম অনুভূতির সঙ্গে আমরা প্রায় সকলেই পরিচিত। আর গানটা কেমন লাগলো সেটা তোমরা শুনেই অনুভব করো। কেমন? চেনা সে মনের গলি, অচেনা পথে হারালে জমে থাকে কথারা, বেঁচে থাকে আড়ালে। না বলা মিথ্যে যখন তোর সাড়াতে ধরা দেয়, ছুঁতে চায় মন তোমাকে হাত বাড়ালে। অনুভূতি করে খেলা, পড়ে থাকা স্মৃতির কোলে, ভালোবাসা লুকিয়ে রবে অনুভবের অন্তরালে। ভালোবাসা লুকিয়ে রবে অনুভবের অন্তরালে, অনুভবের অন্তরালে, অনুভবের অন্তরালে। শেষ হয়ে গেল? এত কষ্ট পেতে হবে? আরে ঠিক আছে, কষ্ট পেতে হবে না। আরে গল্প শেষ হয়ে গেছে, এবার তো বাকি কথাগুলো বলে নিতে হবে। বাকি দুটো পর্বের মতো এবার আমাদের তাহলে কোয়েশ্চেন আর আনসার্সের পর্বগুলো আমরা শুরু করে ফেলি। তো প্রশ্নগুলো এবারের কি কি থাকছে? প্রথম প্রশ্ন, আমি মানে শুভ কাকে? ও হ্যাঁ, মনে পড়েছে। সো আমি বুঝতেই পারছো মানে এত বেশি আঘাত খেয়েছি, প্রশ্নও ভুলে যাচ্ছি। তো শুভ তো বুঝতেই পারছো সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে ও চলে গেছিল কলেজ ছেড়ে বলতে গেলে। তো সেই সময়ের জন্য ও ডিপার্টমেন্ট হেড হিসেবে কাকে নিযুক্ত করে যায়, মানে শুভর জায়গায় ডিপার্টমেন্ট হেড হিসেবে কে ছিল, কার ওপর দায়িত্ব শুভ দিয়ে গেছিল? পরের প্রশ্নটা বেসিক্যালি কিছুই না, আমি চান্স যে পেয়েছিলাম একটা জায়গায়, কোথাও একটা কি সব উল্টোপাল্টা প্যাশন ফলো করতে গেছিলাম, তো সেটা ফলো করার জন্য কোথায় শিফট করতে হয়েছিল সেটাই আর কি, অন্য একটা শহরে যেতে হয়েছিল এখান থেকে। তো সেই শহরটার নাম কি? এবং তার সাথে তৃতীয় প্রশ্ন, না আমি করছি, আমি করছি তো, আমি করছি তো। আরে কাজে আমি সিনে আমি ছিলাম, আমি প্রশ্ন রিজেক্টেড লোকদেরকে এরকম বলতে প্রশ্নটা আমি সিনে আমি ছিলাম তো, রিজেক্ট হয়ে গেছে সিনে আমি ছিলাম তো। সৌমিলিকে প্রপোজ করা জুনিয়রের নাম জুনিয়রের নাম আমি
কোশ্চেনগুলো একবার আরেকবার repeat করে পুরোপুরি দিচ্ছি। পরপর 3টে কোয়েশ্চেন আহ, 3বার। প্রথম হচ্ছে শুভ নিজের যে ডিপার্টমেন্ট হেডের দায়িত্বে ছিল সেটা ছেড়ে চলে যাওয়ার সময় কার ঘাড়ে দিয়ে গিয়েছিল বেসিক্যালি? ঘাড়েই বললি তো? ইয়েস, ঘাড়ে। ওকে। সেকেন্ড প্রশ্ন হচ্ছে অনুরূপ, মানে আমি গান গাইতে কোথায় চলে গিয়েছিলাম এই শহর ছেড়ে? ওকে। আর তৃতীয় প্রশ্ন হচ্ছে সৌমিলিকে যে প্রপোজ করেছিল সেই জুনিয়রের নাম কি ছিল? ঠিক আছে ঠিক আছে, আরে ভুল করে ফেলেছে, বাচ্চা মানুষ। তো এগুলো তোমরা কমেন্ট করে জানাও, আমরা সঠিক উত্তর দাদাদের নাম পরের ভিডিওতে জানাবো, যেমন আমরা আগের পর্বগুলোতে জানিয়েছি। আর কমেন্ট করে অবশ্যই জানাও যে আমাদের এই পুরো কাহিনীটা কেমন লাগে। একদম। আমরা বলো, বলে নাও প্লিজ প্লিজ। তোমার আমি দ্য স্টেজ ইজ ইয়োর্স। নো 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 নো, স্টেজ থেকে আমি নেমে গেছি। Please continue. যাই হোক, অনুরূপ সব থেকে যেটা ভালো পারে সেটাই করলো, আলটিমেটলি ও পালিয়ে গেল। সো দ্য কার্টেলস ডাউনস হিয়ার। আমরা ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন সিজনের। সামনের চমকটা কি বলে দেওয়া উচিত আমাদের? না, ওটা চমক থাকাই ভালো। নতুন সিজন রূপ বলছে চমক থাকা ভালো, তবে আমি একটা ছোট্ট আমি হিন্ট যেমন রাখছি। এই এপিসোডে যেমন একটা সারপ্রাইজ নিয়ে এসেছিলাম এদের জন্য একটা গান, তো সেরকমই একটা নতুন কিছু নিয়ে আমরা নতুন সিজনে ফিরে আসবো। হ্যাঁ, তবে ততক্ষণের জন্য তোমরা এখানে সঙ্গে একটু থাকো। মন ভালো করার মতো জিনিস আসবে। দাদা ভালো থেকো সবাই। সিজন এন্ডস হিয়ার। দেখা হচ্ছে নতুন সিজনে। স্টোরিহলিক্স, ভালো থাকো, ভালোবাসায় থাকো। একদম। বাই বাই।